হ্যালো, হ্যালো। আচ্ছা, আজকে তাহলে আমরা ভেক্টরের লেকচার 2, ঠিক আছে? 2 নম্বর লেকচার থেকে শুরু করতেছি। তাহলে আমরা গত ক্লাসে কিছু জিনিস শিখছি যে রাশি কি, রাশির প্রকারভেদ কি, হ্যাঁ, তারপর হচ্ছে ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, তারপর ভেক্টর রাশি অনেক ধরনের ভেক্টর হইতে পারে, হ্যাঁ, তো অনেক কিছু শিখছিলাম গত ক্লাসে। তো গত ক্লাসের ভিত্তিতে যত ধরনের এমসিকিউ আসতে পারে এমসিকিউ গুলো একটু সলভ করি, ঠিক আছে? মানে মোটামুটি সব ধরনের এমসিকিউ আমি রাখছি। তবে গত ক্লাস থেকে তো আর সিকিউ আসবে না, সিকিউ আসার কোনো চান্স নেই, তাই সিকিউ রাখিনি। গত ক্লাস থেকে কি কি এমসিকিউ আসতে পারে আমরা একটু দেখি, আর এমসিকিউ গুলো আমরা এখন ক্লাসে বসে প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কোনটা রেড মার্কস। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন করছে যে কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি আরেক নাম হচ্ছে অদিক রাশি। অদিক মানে কি? যার দিক নেই। এগুলো কত ক্লাসে বুঝে আসছে, ঠিক আছে? তাহলে যার দিক নেই। সরণ, সরণ অবশ্যই দিক আছে, ব্যাগেরও দিক আছে, বলেরও দিক আছে, একমাত্র দৈর্ঘ্যের দিক নেই, ঠিক আছে? একমাত্র দৈর্ঘ্যের দিক নেই, কারণ দৈর্ঘ্যের সাথে যখন দিক লাগাই দিব তখন সেটা স্মরণ হয়ে যাবে, বা দূরত্বের সাথে যখন দিক লাগাই দিব তখন সেটা কি হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে যে কোনটি স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি কোনগুলো? আচ্ছা, স্কেলার রাশি কোনগুলো? ক্ষমতা, কাজ, বেগ, শক্তি, ত্বরণ, শক্তি, ত্বরণ, ক্ষমতা, কাজ। কাজ তো অবশ্যই স্কেলার রাশি, ঠিক আছে? বেগ কিন্তু আবার বেগ স্কেলার রাশি না। শক্তিও স্কেলার রাশি, তবে এখানে এই যে কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা হচ্ছে কি স্কেলার রাশি। কেন? কাজ আর শক্তি কিন্তু সেম জিনিস, ঠিক আছে? কাজ আর শক্তি কিন্তু সেম, হ্যাঁ। আর ক্ষমতা, ক্ষমতা মানে কি? আমার ক্ষমতা কতটুক, ঠিক আছে? পাওয়ার কতটুক, তো এটার কি কোনো দিক আছে? দিক নেই। একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারি এটাই তো আমার ক্ষমতা। তো একক সময় আমরা কোন দিকে কাজ করি আবার? কাজের কি কোনো দিক আছে? কাজের কোনো দিক নেই, কারণ কাজ মানে কাজ, ঠিক আছে? আমরা কোন দিকে কাজ করতেছি আবার কি? এটা তো এরকম কিছু নেই, ঠিক আছে? আবার কাজ আর শক্তি সেম জিনিস, এটাকে যখন কাজ শক্তি ক্ষমতা বাড়াবো তখন আমরা বুঝবো। তবে আপাতত কাজ, কাজের সাথে যত ধরনের শক্তি আছে, যত ধরনের শক্তি, যান্ত্রিক শক্তি, গতি শক্তি, বিভব শক্তি, ঠিক আছে? সবগুলোই হচ্ছে কাজ, ঠিক আছে? কাজ আর শক্তি সেম জিনিস। আচ্ছা, তাহলে নিচের কোনটি স্কেলার রাশি? তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, ভরবেগ, বেগ। বেগ তো অবশ্যই স্কেলার রাশি না। ভরবেগও স্কেলার রাশি না, নাকি? হ্যাঁ, ভরবেগ স্কেলার রাশি না। তড়িৎ প্রাবল্য, প্রাবল্য ওয়ার্ডটা থাকবে, প্রাবল্য ওয়ার্ডটা থাকবে মানে বুঝতে হবে এটা ভেক্টর রাশি। এটা যে প্রাবল্যই হোক, এটা আমি গত ক্লাসে বলছি, এটা ভেক্টর রাশি। তাহলে এটা বাদ। তাহলে তড়িৎ বিভব, তড়িৎ বিভব হচ্ছে কি? স্কেলার রাশি, ঠিক আছে? কারণ বিভব মানে কি? বিভব মানে হচ্ছে কাজ। একটা জিনিস বলতে হবে, বিভব মানে কি? বিভব শক্তি। বিভবও কিন্তু একটা শক্তি, তো বিভব শক্তি যেহেতু কাজ, তার মানে বিভব শক্তি একটা কাজ, বিভব একটা কি? কাজ। আর আমরা আগে যে আসছি কাজের কোনো দিক নেই, কাজ একটা স্কেলার রাশি, ঠিক আছে? তারপর হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি? অভিকর্ষীয় ভর, ঠিক আছে? আচ্ছা, কাজ, এই যে কাজ, তার মানে কাজ নিয়ে অনেক এমসিকিউ আসে, ঠিক আছে? আমাদের খেয়াল রাখতে হবে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, ওকে। তারপর আমরা যদি পরে পেজে যাই, হয়ে গেল। তারপর আমরা আরো কিছু এমসিকিউ আছে। স্কেলার রাশি হচ্ছে অবশ্যই শক্তি, অবশ্যই শক্তি স্কেলার রাশি। স্মরণ অবশ্যই স্কেলার রাশি না। বিভব অবশ্যই স্কেলার রাশি। তাহলে 1 আর 3 একটু আগে দেখে আসি। বিভব মানে কি? কাজের মধ্যে পড়ে। বিভব এক ধরনের কাজ, আর কাজ হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে কি হবে? 1 আর 3 হবে। 1 আর 3 কোনটা? এই যে বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামক, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল অবশ্যই স্কেলার রাশি না, ঠিক আছে? কণিক ভরবেগ স্কেলার রাশি না। বলের ভ্রামক স্কেলার রাশি না। স্কেলার রাশি হচ্ছে কি? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক মানে কি? জড়তার ভ্রামক হচ্ছে এটা আমরা যখন নিউটনের বলে দিতে পারবো তখন বুঝবো, ঠিক আছে? তবে জড়তার ভ্রামক আমি যদি হালকা করে লিখে রাখি, হালকা একটা আইডিয়া আর কি, জড়তার ভ্রামক জিনিসটা কি? জড়তার ভ্রামক জিনিসটা হচ্ছে যে ঘূর্ণন গতিকে বাধা দেওয়ার প্রবণতা, ঠিক আছে? ঘূর্ণন গতিকে বাধা দেওয়ার প্রবণতা। এই যে এমসিকিউ, এমসিকিউ গুলা কিন্তু নোট খাতায় চাই, ঠিক আছে? কারণ এই এমসিকিউ গুলা একদম সাজায় নিয়ে আসা, যে আমি গত ক্লাসে যা পড়াইছি এর মধ্যে এই এমসিকিউ গুলাই আসতে পারে, এর বেশি আসতে পারবে সম্ভাবনা নেই, ঠিক আছে? ঘূর্ণন গতিকে বাধা দেওয়ার প্রবণতা, বাধা দেওয়ার প্রবণতা হচ্ছে জড়তার ভ্রামক। এটা আমরা যখন ফোর্থ চ্যাপ্টার পড়বো, নিউটনের বল দিতে পারবো, তখন হচ্ছে আমরা ডিটেলসে পড়বো। তবে হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? হুম, এটা তো গত ক্লাসে বলছি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা শুনতে লাগে যে স্কেলার রাশি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ ক্ষেত্রফলের উপর তল ভেক্টর কাজ করে, তল ভেক্টরটা লম্ব বরাবর কাজ করে। এখন লম্ব বরাবর উপরে কাজ করতেছে নাকি নিচে কাজ করতেছে এটা আমরা জানি না, ঠিক আছে? তা হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি?
আচ্ছা, তাহলে এবার হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কি? ইয়া অবশ্যই নিচের কোনটি ভেক্টর রাশি হবে? অবশ্যই পীড়ন। পীড়ন হচ্ছে ভেক্টর রাশি। পীড়ন কি? পীড়ন কখন বুঝবো? পীড়ন হচ্ছে যে মানে পীড়ন হচ্ছে যে এটা আমাদের ফিজিক্সের ৭ম চ্যাপ্টার পদার্থের গঠন নিয়ে, তখন আমরা পীড়ন জিনিসটা বুঝবো। এটা আপাতত মুখস্থ যে পীড়ন একটা কি ভেক্টর রাশি। তার মানে শুধু ভেক্টর রাশি কোনটা? পীড়ন। এটা শিখে ফেলছি তার মানে আমাদের কাজ শেষ এমন না। এই যে বিকৃতি, বিকৃতি তার মানে ভেক্টর রাশি না, বিকৃতিকে স্কেলার রাশি। বিকৃতি বিকৃতি স্কেলার রাশি, পৃষ্ঠ শক্তি স্কেলার রাশি, শক্তি থাকা মানে স্কেলার রাশি, ঠিক আছে? সান্দ্রতাও একটা স্কেলার রাশি, ঠিক আছে? সান্দ্রতা এগুলো হচ্ছে যে যখন আমরা ৭ম চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বুঝবো, ঠিক আছে? আপাতত এত বুঝতে হবে না। পীড়ন হচ্ছে ভেক্টর রাশি, তার মানে বাকিগুলো কি হবে? বাকিগুলো হচ্ছে স্কেলার রাশি, বাকিগুলোও শিখতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে স্কেলার রাশির উদাহরণে আরো কয়েকটা অ্যাড করে দিতে পারবি। হুম, ওকে। তারপর হচ্ছে কি নিচের কোনটি স্কেলার রাশি? সরণ তো অবশ্যই না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এগুলো হচ্ছে আমরা ভেক্টর চ্যাপ্টারের লাস্টের দিকে পাবো। হ্যাঁ, তো আপাতত এটা না, আমি বুঝাচ্ছি না। এটা হবে ডাইভারজেন্স, ঠিক আছে? এটা হবে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স কেন কেন স্কেলার রাশি হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো এই চ্যাপ্টারের পড়া, ঠিক আছে? ভেক্টরের লাস্টের দিকে হচ্ছে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এগুলো নিয়ে পড়া। তা হচ্ছে কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? হ্যাঁ, ভেক্টর রাশির উদাহরণ না, ব্যাক অবশ্যই উদাহরণ। এই যে দ্রুতি, ঠিক আছে? বল অবশ্যই ভেক্টর রাশির উদাহরণ, ত্বরণ অবশ্যই ভেক্টর রাশির উদাহরণ। দ্রুতি হচ্ছে যে দ্রুতি আর ব্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে যে দুইটাই দৌড়, দুইটাই ব্যাগ মানে স্পিড বোঝাচ্ছে, কিন্তু দ্রুতির মধ্যে কোনো দিক থাকে না, ঠিক আছে? যখন দ্রুতির মধ্যে আমরা দিক লাগাই দিব তখনই সেটা ব্যাগ হয়ে যাবে, ঠিক আছে? যেমন দ্রুতের মধ্যে যখন আমরা দিক লাগাই দিব তখন সেটা সরণ হয়ে যাবে, তেমনি দ্রুতির মধ্যে যখন দিক লাগাই দিব তখন সেটা ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? যেমন কোন দিকে দ্রুতি, যখন দিক লাগাই দিছি তখন এটাকে বলতে হবে ব্যাক, ঠিক আছে? আচ্ছা, কোনটি দিক রাশি? দিক রাশি মানে কি? দিক রাশি মানে অবশ্যই ভেক্টর রাশি যার দিক আছে। আর অদিক রাশি মানে স্কেলার রাশি। আচ্ছা, দিক রাশি তাহলে বৈদ্যুতিক বিভব অবশ্যই না, কারণ বিভব মানে কাজ আর কাজ মানে স্কেলার রাশি, ঠিক আছে? কাজ, কাজ অবশ্যই স্কেলার রাশি। তারপর হচ্ছে কি এই যে প্রাবল্য ওয়ার্ডটা আছে না, প্রাবল্য ওয়ার্ড থাকা মানেই হচ্ছে এটা ভেক্টর রাশি, এটা যে প্রাবল্য হবে হোক, ঠিক আছে? আমি আবারও বলতেছি, তাহলে নোট, এটা নোট, ঠিক আছে? নোট, প্রাবল্য মানেই ভেক্টর রাশি, প্রাবল্য মানে ভেক্টর রাশি, ওকে? তাহলে এটা বুঝলাম আমরা। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর। আচ্ছা, এটা তো অবশ্যই বিপ্রতীক ভেক্টর, এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি যে বিপ্রতীক ভেক্টর মানে কি? গুণাত্মক বিপরীত, ঠিক আছে? এ ভেক্টর যদি 9 হয়, গুণা 9 আই হয়, তাহলে এর বিপ্রতীক ভেক্টর কি হবে? 1/9 আই। এবং এটাও বলছে বিপ্রতীক ভেক্টরের দিক আর মেইন ভেক্টরের দিক সেম দিকে। এই যে দেখ, এটা তো আই আছে, এটা তো আই আছে, আই মানে কি এক অক্ষের দিকে এক একক আর কি। হ্যাঁ, তাহলে 1/9 মানে আই থাকা মানে কি এক অক্ষের দিকে, ঠিক আছে? এই যে এটার মেইন ভেক্টরও আই আছে, তার মানে এক অক্ষের দিকে, তার মানে দিক একই। একে তো ওরা বিপ্রতীক ভেক্টর, এটা আমরা জানি, মান দেখে বোঝাচ্ছে। আবার দিকও একই, হ্যাঁ, দিকও একই, তাহলে সদৃশ ভেক্টর। কিন্তু পরস্পর লম্ব তো হবে না, ঠিক আছে? তার মানে কি হবে? তার মানে হবে 1 আর 2, 1 আর 2, তার মানে পি, ঠিক আছে? সদৃশ ভেক্টর কেন? সদৃশ ভেক্টর আমরা সংজ্ঞা কি জানি? যার দিক একই কিন্তু মান ভিন্ন। হ্যাঁ, সমজাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, ঠিক আছে? সমজাতীয় হতে হবে, একটা যদি বল হয় আরেকটা বল হতে হবে, এগুলো গত ক্লাসে বুঝে এসেছে। কিন্তু সদৃশ ভেক্টরে মান সমান হওয়াটা প্রয়োজন হয় না। হ্যাঁ, বুঝাতে পারছি আশা করি। সমান ভেক্টর হচ্ছে মানও সমান হওয়া লাগে, সমজাতীয় হওয়া লাগে, এই যে সমজাতীয় হওয়া লাগে সমান ভেক্টরে, মানও সমান হওয়া লাগে, দিকও সমান হওয়া লাগে, তাহলে 1 2 3, ঠিক আছে? ওকে। তারপর নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? অবশ্যই শূন্য ভেক্টর, কারণ শূন্য ভেক্টর কি? কোনো দিকই নেই, যেখানে শুরু হয় সেখানে শেষ হয়, ঠিক আছে? বাকিগুলো তো দিক নির্দিষ্ট। বিপরীত ভেক্টর মানে উল্টা দিকে যাবে, সমান ভেক্টর মানে একটা তো দেওয়া থাকবে কিছু না কিছু, বিপরীত ভেক্টরও এই যে আই জে কে কিছু তো দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে শূন্য ভেক্টরের কোনো দিক নেই, তাহলে দিক নির্দিষ্ট না। তারপর হচ্ছে একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলা হয়? অবশ্যই সমপ্রারম্ভিক ভেক্টর। একই পাদবিশিষ্ট মানে কি? এই যে একটা পয়েন্ট থেকে অনেকগুলো ভেক্টর শুরু হয়েছে, এগুলো আমি গত ক্লাসে বুঝাইছি যে অনেকগুলো ভেক্টর শুরু হয়েছে, ওকে? a সমান -2b হলে a ও b ভেক্টর দ্বয় অবশ্যই বিসদৃশ। বিসদৃশ মানে কি? উল্টা দিকে কাজ করবে। হ্যাঁ, a ভেক্টর যদি এদিকে হয় তাহলে মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছে, -2b দিয়ে বোঝাচ্ছে, মানে বি ভেক্টরটা এ ভেক্টরের উল্টা দিকে আছে, ঠিক আছে? আর এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান তো একই হবে না, শুধু দিকটা বিপরীত আর সমজাতীয়,
তার মানে বিসদৃশ হবে, ঠিক আছে, বিসদৃশ হবে প্লাস সমরেখা হবে। যেহেতু বিসদৃশ হয়ে গেছে তাহলে সদৃশ হওয়ার কোনো চান্স নেই, তাহলে সমরেখাই হবে, ঠিক আছে। সমরেখা মানে কি? সমরেখা আমি গত ক্লাসে বুঝেছি, ধারক রেখার একই ধারক রেখার মধ্যে অবস্থিত। এই যে এ ভেক্টরটা যদি এদিকে হয়, বি ভেক্টরটা এদিকে, ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে সমরেখা হইতে পারবে, বিসদৃশ হইতে পারে, কিন্তু সদৃশ হওয়ার তো কোনো চান্স নেই যেহেতু মাইনাস সাইন আছে। হ্যাঁ, এ ভেক্টর দেখাই দিছে যে এদিকে, তাহলে এ ভেক্টর সমান আমার -2b, মানে বি ভেক্টরটা এ ভেক্টরের উল্টা দিকে, মাইনাস সাইন দ্বারা এটা বুঝাই, ঠিক আছে। ভেক্টরে সমজাতীয় অসমমানের ও বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? অবশ্যই বিসদৃশ ভেক্টর। আচ্ছা, তাহলে কি হবে? এটা অবশ্যই সমজাতীয়, মান সমান না কিন্তু বিপরীতমুখী, তাহলে বিসদৃশ হবে আর কি, ঠিক আছে। তারপরে হইতেছে কি? তারপরে হইতেছে যে মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে অবশ্যই একক ভেক্টর। হ্যাঁ, মান শূন্য নেই তাহলে তার মান দিয়ে ভাগ করলে এক এক পাবো না। যেমন একটা যদি ধর এ ভেক্টর, সরি 9 ভেক্টর, 9 কে যদি তার মান দিয়ে ভাগ করি, হ্যাঁ, তার মান দিয়ে ভাগ করলে এক পাবো না, এই এক এককটাই, এটাই তো একক ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তা হচ্ছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে কি বলে? অবশ্যই সদৃশ। মান সমান এই কথাটা বলে দেয়। তারপর হচ্ছে যে এ ভেক্টর, আচ্ছা এটা তো একটু আগে পড়ে আসছি, এটা অবশ্যই বিসদৃশ হবে আর কি, একটু আগে বুঝে দিয়ে আসছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে দুই বা ততোধিক ভেক্টর একই তলে কাজ করলে তাদেরকে অবশ্যই সমতলীয় ভেক্টর বলা হয়। এগুলো কত ক্লাসে পড়ে আসছি আমি, সমতলীয় ভেক্টর। তারপর এ সমান 5i হলে এর বিপরীত ভেক্টর কি হবে? 1/5i। এই যে শেষ বির আনসার, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তারপর আরো কিছু আছে, ইয়া ফ্যাক্টর নির্দেশক রেখাংশটি আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাদেরকে অবশ্যই শূন্য ভেক্টর। মানে কি? আদি বিন্দু যে কথা, শেষ বিন্দু সেই কথা, এখানে কোনো দিক টিকে আর নেই, যেখানে শুরু সেখানে শেষ, এটা গত ক্লাসে বুঝাইছি। তবে যে কোনো ভেক্টর শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে এটাও শূন্য ভেক্টর আর কি, নাল। শূন্য ভেক্টর আরেক নাম কি? নাল ভেক্টর, ঠিক আছে। মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য, এই যে মূল বিন্দু সাপেক্ষে, মূল বিন্দু মানে কি? এই যে এটা তো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দু সাপেক্ষে একটা পি বিন্দুর অবস্থান নির্ণয় কেমনে করব? একটা অবস্থান ভেক্টর দিয়ে না? তাহলে মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে অবস্থান ভেক্টরটা নিয়ে আজকে অনেক কাজ আছে, তাই এটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে তো একটা বিন্দু আছে, এটা এই বিন্দুটা মূল বিন্দু সাপেক্ষে কিভাবে অবস্থিত, স্থানাঙ্ক করে কিভাবে আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে। তার মূল বিন্দু থেকে টান দিলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবশ্যই মূল বিন্দু সাপেক্ষে হইতে হবে আর মূল বিন্দু থেকে ভেক্টরটা শুরু হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের প্র্যাকটিস। তো আজকে আমরা এবার, এগুলো ছিল গত ক্লাসের পড়াগুলো নিয়ে এমসিকিউ ছিল। তো আজকে হচ্ছে আমরা আজকে ক্লাসে এন্ট্রি নিই। তা এখন আমাদের টপিক হচ্ছে, আজকের ফার্স্ট টপিক হচ্ছে যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের টপিকের নাম কি? আমাদের টপিকের নাম হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, কলম ডিস্টার্ব দিচ্ছিল হঠাৎ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টপিকের প্রথম নাম কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র জিনিসটাকে আমি বুঝাচ্ছি। তার আগে একটা ত্রিভুজ আঁকি নিই, ঠিক আছে। একটা ত্রিভুজ আঁকি, এদিকে একটা ত্রিভুজ আঁকি, এটা কি একটা ত্রিভুজ না? এই যে একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, ত্রিভুজটা একটু ভালো ভালো করে খেয়াল করতো। আমরা যদি, আচ্ছা এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, আর এটা যদি সি পয়েন্ট হয়, ঠিক আছে, এ বি সি একটা ত্রিভুজ। খুব ভালো কথা। এখন ধর একটা লোক এ থেকে বিতে গেছে, বি থেকে তারপর সিতে গেছে, ঠিক আছে, বি থেকে তারপর কোথায় গেছে? সিতে গেছে। আচ্ছা, লোকটা যদি বোকা না হয়ে থাকে, একটু চালাক হয়ে থাকে, ও সরাসরি এ থেকে সিতে চলে যেতে পারতো না? এ থেকে সিতে চলে যেতে পারতো না? তার মানে এ থেকে বি, বি থেকে সিতে যাওয়া যে কথা, এ থেকে সি যাওয়া ঠিক সেম কথা। তাহলে ভেক্টরের ক্ষেত্রে যোগটা এরকমই হবে। ভেক্টরের ক্ষেত্রে যোগটা কেমন হবে? ভেক্টরের ক্ষেত্রে যোগ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে সরণটা
এই যে এটা তো সরণই, সরণ মানে কি কতটুকু গেছে, ঠিক না? এ থেকে বি, বি থেকে সি, তো আলটিমেটলি এ থেকে সি পর্যন্তই গেছে। তো এ থেকে সিটা তো এ বি প্লাস বিসি হয়েছে না, ঠিক আছে? তাহলে সরণটা সবসময় কি নিব, সরণটা হচ্ছে যে আমি যদি বলি এটা একটু, সরণটা হচ্ছে সবসময় সরলরৈখিক হবে। সরণটা সবসময় কি হবে, সরলরৈখিক দূরত্বটা যেটা সেটাকে আমরা সরণ হিসেবে দিব, ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে সরলরৈখিক দূরত্ব যেটা, সরল রৈখিক দূরত্ব যেটা, এটাকে আমরা সরণ হিসেবে নিব, ঠিক আছে? একদম সরলরৈখিক দূরত্ব কোনটা, এটা না? তার মানে এটাই আলটিমেটলি সরণ। এখানে এত প্যাচ করছে না, প্রথমে এবি থেকে গেছে, এবি থেকে বি থেকে আবার সি থেকে গেছে। তো একদম সরলরৈখিক সরণ হচ্ছে কোনটা, এ থেকে সি, ঠিক আছে? আলটিমেটলি এ থেকে বিতে যেয়ে তারপর বি থেকে সিতে গিয়ে সি পয়েন্টে পৌঁছাচ্ছে, আবার এ থেকে সরাসরি সিতে চলে যেতে পারতেছে। তো লোকটা নিশ্চয়ই বোকা ছিল, নতুবা লোকটা এই রোডটার কথা জানতো না। হ্যাঁ, এই রাস্তা, এই দুইটা রাস্তার লোকটার কাছে পরিচিত ছিল, কিন্তু এই রাস্তাটার কথা লোকটা জানতো না। তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা বলতে পারি যে এ বি ভেক্টর, এ থেকে বি এর দিক, ঠিক আছে? তারপর এ বি ভেক্টর, আচ্ছা ভেক্টর লেখার একটা প্রকাশ আছে, এ বি ভেক্টর, আমি প্রথম এ লিখছি তারপর বি লিখছি, তার মানে কি এ থেকে বি এর দিকে, ঠিক আছে? এ থেকে বি এর দিকে গেছে, এটা একটা ভেক্টর, ঠিক আছে? প্রথম বি লিখলে কিন্তু এটা উল্টে যেত, ঠিক আছে? বি থেকে এ হয়ে যেত তখন, ঠিক আছে? তাহলে এ বি ভেক্টর, তারপর হচ্ছে আমরা কোথায় গেছি, বিসি, ঠিক আছে? বিসি ভেক্টর ইজ ইকুয়াল, আমরা বলতে পারি সরাসরি এসি ভেক্টর, এ থেকে সি এর দিকে যাওয়ার সেম কথা, ঠিক কিনা? ওকে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রটা কি, ত্রিভুজ সূত্রটা আমি যদি লিখে রাখি, তারা তোদের সামনে লিখলে এখন হচ্ছে সময় যাবে, আমি লিখে রাখি তারপর ভিডিওটা পজ করে আবার চালু করতেছি। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা আমি লিখে ফেলছি। তো ত্রিভুজ সূত্রটা যদি তোদের সামনে লিখতাম তাহলে ভিডিওটা লেন্দি হতো, তো ভিডিওটা লেন্দি করে লাভ নেই। আচ্ছা দেখ, যদি কোনো, আচ্ছা প্রশ্নটা এমন আসে, এটা কিন্তু আসে পরীক্ষায় যে ত্রিভুজ সূত্রটা লেখো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা দেখো, তো তখন কিন্তু আমরা আটকে যাব যদি আমরা ত্রিভুজ সূত্রটা বরাবর লিখতে না পারি, ঠিক আছে? নিজের মনের মাধুরীর বিষয়ে তো লিখতে পারবি না, কারণ এটা একটা সূত্র দিয়ে দিছে বিজ্ঞানীরা। তো সেটা কি, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে লিখতে হবে। একই ক্রমে কেন, এ দেখ এ বি বি সি একটা ক্রম আছে না, ক্রমটা কিন্তু একই ক্রমে এ বি সি ডি এভাবে যাচ্ছে, ঠিক আছে? এ বি বি সি একই ক্রম, ঠিক আছে? একই ক্রমের দুটি ভেক্টরের মান নির্দেশ করে, এই যে এ বি আর বি সি দুইটা ভেক্টরের মান নির্দেশ করতেছে। এই যে ত্রিভুজের দুইটি বাহু এ বি আর বি সি, যেটা যেটা একই ক্রমে ছিল, এই দুইটা বাহু দুইটা ভেক্টরের মান আর দিক নির্দেশ করতেছে, মানও আছে দিকও আছে। হ্যাঁ, তবে তৃতীয় বাহুটি, এই যে এসি বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। বিপরীত ক্রমে কথাটা কেন আসছে, এ দেখ আমরা যদি ক্রমটা এভাবে লিখতাম এ বি বি সি সি এ হইতো, হ্যাঁ, কিন্তু এটা তো সি এর লব্ধি নির্দেশ করতেছে না, লব্ধি নির্দেশ করতেছে কিসের, এ সির। সি এ আর এ সি কিন্তু ভিন্ন। ওই যে আমি একটু আগে বলছি যে সি এ যদি আগে আগে যদি প্রথম ওয়ার্ড হিসেবে সি লিখে, তার মানে এটা বুঝাচ্ছে সি থেকে এর দিকে, কিন্তু লোকটা তো গেছে এ থেকে বিতে, বি থেকে সিতে, তার মানে এটা এ থেকে সি এর দিকে, ঠিক না? এ থেকে সি এর দিকে, তার মানে বিপরীত ক্রমে গেছে না। যদি একই ক্রমে যেত তাহলে তো আবার এ তে ফিরে আসতো, এ বি সি এ, আবার একই মানে একটা ক্রমের মধ্যে আছে। কিন্তু তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধি নির্দেশ করে। বিপরীত ক্রম মানে কি, এ থেকে সি এটার লব্ধি নির্দেশ করতেছে, ঠিক আছে? এ থেকে সি এর মানে এ দুইটার লব্ধি এ থেকে সি, বুঝতে পারছি আশা করি। ওকে, তাহলে এটা শুধু ত্রিভুজের ক্ষেত্রে না, এটা বহুভুজের ক্ষেত্রেও খাটবে। বহুভুজের ক্ষেত্রে কেমনে খাটবে, আমি যদি দেখাই একটু বহুভুজের ক্ষেত্রে কেমনে খাটবে, একটু যদি আমি দেখাই বহুভুজের ক্ষেত্রে কেমনে খাটে। ওকে, তাহলে এটা একটা বাহু, এরপর এখানে গেল, তারপর তোর এখানে গেল, ঠিক আছে? একটা লোক, তাহলে আলটিমেটলি, আচ্ছা এটা কিসের কিসের ক্ষেত্রে কাটাচ্ছি এটা লিখে দিই, নাহলে আবার পরে বুঝবো, ভুলে যাবে। এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রে। বহুভুজের ক্ষেত্রে কিন্তু ত্রিভুজের সূত্রটাই খাটে, ঠিক আছে? বহুভুজের ক্ষেত্রেও, বহুভুজের ক্ষেত্রে এটা কি ত্রিভুজ, এটা বহুভুজ, ঠিক আছে? তাহলে দেখতে একটা, আমি যদি নাম দিয়ে দিই এগুলা, এ বি সি ডি, ঠিক আছে? তাহলে দেখ একটা লোক প্রথমে এ থেকে বি এর দিকে গেল, তারপর বি থেকে সি এর দিকে গেল, সি থেকে ডি এর দিকে গেল, ঠিক আছে? তো লোকটা সরাসরি ইয়াতে চলে যেতে পারতো না, এ থেকে ডি এর দিকে চলে যেতে পারতো না, এ থেকে ডি এর দিকে চলে যেতে পারতো না সরাসরি। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি এই যে
AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CD ভেক্টর ইজ ইকুয়াল AD ভেক্টর, মানে এই চারটা ভেক্টর লব্ধি দিয়ে হচ্ছে AD ভেক্টর। ঠিক আছে, এই যে একই ক্রমে A B C D একই একটা ক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্রমের মধ্যে দিয়ে গেলে ওই বাহুগুলো হচ্ছে ভেক্টরের মান আর দিক নির্দেশ করবে, আর যে বাহুটা বাকি থাকবে ওই বাহুটা হচ্ছে বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে ওই ভেক্টরগুলো। তাহলে বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করতো, আমি যদি সেম চিত্র আবার আঁকি, আমি যদি আচ্ছা কোথায় লিখবো আমি, আচ্ছা উপরে লিখে দিই ছোট করে। এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি আবার একটু চিন্তা করি, এই বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, ধর কোনো কারণে লোকটা এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে আবার এতে ফিরে আসছে, হ্যাঁ, তাহলে প্লাস সি এ ভেক্টর প্লাস সি এ ভেক্টর, হ্যাঁ, ইজ ইকুয়াল জিরো না? জিরো কেন? ভেক্টরের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে পয়েন্ট থেকে যাত্রাটা শুরু হয়েছে আবার যদি ঘুরে ফিরে সেম পয়েন্টে ফিরে আসে, তার মানে আলটিমেটলি তো কোনো স্মরণ হয়নি। এটা ভেক্টরের ক্ষেত্রে কি কোনো স্মরণ হয় না? হ্যাঁ, বাস্তব ক্ষেত্রে আসলে স্মরণ হয়েছে। স্মরণ হয়েছে বলতে কি, এই যে এখান থেকে একটু গেছে, একটু থেকে একটু গেছে, আবার একটু থেকে একটু ফিরে আসে না, তো আমরা হারছি না মোটামুটি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এটা ধরা যাবে না। আবার সেম বিন্দুতে ফিরে আসলে, সেম বিন্দুতে যেটা আবার ফিরে আসছে, তার মানে কি স্মরণ জিরো হয়েছে, কোনো স্মরণই হয়নি। হ্যাঁ, তো আর স্মরণ কি? স্মরণ একটা ভেক্টর। আমরা বলতে পারবো আমরা দূরত্ব অতিক্রম করছি। হ্যাঁ, আমাদের একটা দূরত্ব ছিল, আমরা একটা দূরত্ব পার করছি, কিন্তু দূরত্ব পার করছি, দূরত্ব কি স্কেলার রাশি, দূরত্বের সাথে যখন দিক লাগাই দিব তখন এটা স্মরণ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে দিক দিক লাগাই দিছি যে এইদিকে গেছি, এদিকে গেছি, আবার এদিকে ফিরে আসছি কোনো কারণে, তো এদিকে এই বিন্দুতে আবার ফিরে আসলে তার মানে কি এটা এখন স্মরণ হয়ে গেছে, যেহেতু দূরত্বের সাথে দিক লাগাই দিছি। আর স্মরণ কি? শূন্য। কেন শূন্য হয়েছে? কারণ আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি আবার ঠিক সেই বিন্দুতে ফিরে আসছি। ঠিক আছে, কোনো কারণে ধর আমরা এবার সিতে গিয়ে সি থেকে আবার এতে ফিরে আসছিলাম কোনো কারণ, তখন কি হবে? তার মানে আলটিমেটলি কোনো স্মরণ হয়নি, তার মানে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর সমান ইজ ইকুয়াল কত? জিরো। ঠিক আছে, তো জিরো হলে আমরা এটা লিখতে পারি কিনা যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল মাইনাস সি ভেক্টর, কারণ সি এটা ওই পাশে পাঠিয়ে দিলাম। তো সি এটা যদি এই পাশে পাঠিয়ে দিই, হ্যাঁ, এখন দেখতো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটাকে প্লাস এসি ভেক্টর লিখতে পারি কিনা? এসি ভেক্টর লিখতে পারি কিনা? কেন এসি ভেক্টর এসে, আমি একটু আগে বলে আসি, ভেক্টর ভেক্টরের আগে মাইনাস সাইন থাকা মানে হচ্ছে এটা উল্টা দিকে চলতেছে। ঠিক আছে, তো আমরা যদি এবার উল্টা দিই, সি থেকে এর দিকে না দিয়ে এ থেকে সি এর দিকে দিই, এ থেকে সি এর দিকে, এই যে এ থেকে সি এর দিকে, তাহলে এ থেকে যখন সি এর দিকে নিয়ে আসি তখন কি হয়ে যাবে? মাইনাস তো এই মাইনাসটা আসছে যে শুরুর দিকে, এই যে এই মাইনাসটা আসছে, কিন্তু এটা যখন এই পাশে চলে গেছে ওই মাইনাস, ঠিক আছে, ওই পাশে চলে গেছে, কিন্তু এটা সি এর আগে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস ছিল না। ঠিক আছে, তো আমরা ধরতে পারি সি এটাকে যখন উল্টে দিব, সি এটাকে যখন উল্টে দিব তখন ব্যাপারটা এমন হয়ে যাবে না, মাইনাস এসি, ব্যাপারটা এমন হয়ে যাবে, তখন মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস এসি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি সূত্রটা কোত্থেকে আসছে আমি বুঝাতে পারছি আশা করি, বুঝাতে পারছি আমি এই সূত্রটা কোত্থেকে আসছে, যে এবি প্লাস বিসি ভেক্টর সমান এসি। ওকে, এটা তো বাচ্চাদের জিনিস, আশা করি এই জিনিসটা বুঝছস। তাহলে আমরা পরবর্তী টপিকে অগ্রসর হই। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, আমি একটা প্রশ্ন রেডি করে রাখছি। কোনো বিন্দু পি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, স্থানাঙ্ক মানে কি এক্স ওয়াই জ্যাড অক্ষের সাপেক্ষে পি বিন্দুটা কোথায় অবস্থিত? হ্যাঁ, মানে এক্স ওয়াই জ্যাড অক্ষের কোন দিকে পি বিন্দুটা অবস্থিত? মূল বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, হলে বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। অবস্থান ভেক্টর অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে হয়, তাহলে আমরা এই নাম্বারটা আগে করে ফেলি। হ্যাঁ, আমরা যদি প্রথমে এই নাম্বারটা করি, আমি যদি বলি সলিউশন, ঠিক আছে, আমি যদি সলিউশন করি, তাহলে হচ্ছে যে প্রথমে এই নাম্বারটা করি, ঠিক আছে, এই নাম্বারটা। ওকে, তো পি বিন্দু স্থানাঙ্ক কত? তিনটা অক্ষ অক্ষকে ফেলি, মজা মজা তিনটা অক্ষ এঁকে ফেলি। এটা ধরো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। ঠিক আছে, তাহলে কি বলছে? তাহলে বলছে যে আমাদেরকে বলছে যে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে 2 -3 4। 2 মানে কি? প্রথম যে নাম্বারটা থাকবে এটা এক্স অক্ষের দিকে 2 একক গেছে। ঠিক আছে, এই যে এক্স অক্ষের দিকে খুব ভালো কথা 2 একক নিলাম। আমি যদি আমার এটা এক্স, এটা ওয়াই,
এটা জেড, ঠিক আছে। তাহলে এক্স এর দিকে দুই একক গেল, এক দুই একক গেল। -3 -3 মানে কি ওয়াই এর দিকে -3, মাইনাস মানে কি বিপরীত দিকে, মানে ওয়াই এর দিকে উপরে উঠলে পজিটিভ হইতো, আর নিচে গেলে কি হবে, মাইনাস হবে। ওয়াই এর উপরে উঠলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ, তার মানে -3। -3 মানে কি, ধর -3 গেছে যে, ধর এই যে দুই একক গেছে, দুই একক গিয়ে 1 2 3, -3 একক নিচে নামলো। আচ্ছা ভেরি গুড। তারপর 6 একক 4, 4 +4, এদিকে +4, ঠিক আছে। অক্ষটা যেদিকে টানছি, দেখ রেখাগুলো যেদিকে টানছি রেখাগুলা, ওইদিকে গেলে এটা প্লাস হবে। তার মানে যেটাকে নেগেটিভ দিকে গেলে এটা হবে এদিকে, ঠিক আছে। যেটাকে নেগেটিভ দিক হচ্ছে এদিকে, কিন্তু আমরা যেহেতু পজিটিভ দিকে গেছে তার মানে এদিকে যাবে। এদিকে কত একক গেছে, 4 একক গেছে। তাহলে কত হবে, 1 2 3 4। তাহলে অ্যাকচুয়ালি পয়েন্টটা কোথায়, পয়েন্টটা হচ্ছে যে এই জায়গায় অবস্থিত, পি বিন্দুটা। এটা হচ্ছে পি, সেই কাঙ্ক্ষিত পি বিন্দু। এটা হচ্ছে পয়েন্ট পি বিন্দু, ঠিক আছে। স্থানাঙ্কটা কি, 2 -3 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান। তাই আমাদেরকে এখন বলছে যে এটা ইয়া বের করতে, কি বের করতে, অবস্থান ভেক্টর বের করতে। তো অবস্থান ভেক্টর মানে কি, অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে কিভাবে অবস্থিত, ঠিক আছে। যদি আমি একটু মূল বিন্দু সাপেক্ষে আঁকি, তাহলে এই জিনিসটা একটু হালকা করে মুছে দিতে হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর হবে, এই যে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে, মূল বিন্দু সাপেক্ষে যেটা। আর এক্স অক্ষের দিকে কি থাকে, যে একক ভেক্টর গুলা থাকে, এই যে একক ভেক্টর, এই যে একক, এটার মানে এক, এটার মানে এক, এরকম এক এক করে বাড়তেছে। এই একগুলাকে কি বলা হয়, আই বলা হয়। কি বলা হয়, আই বলা হয়। আই দিয়ে বুঝবো কি, আই এর মানে এক, এক্স অক্ষের দিকে, ঠিক আছে। এক্স অক্ষের দিকে যে এক মানগুলো আছে, মানে একক গুলো আর কি, এক্স অক্ষের দিকে একক গুলা। তাহলে এটা আলটিমেটলি গেছে কত, আমরা বলতে পারি 2y গেছে। তারপর কত গেছে, -3j গেছে। তারপর কত গেছে, তারপর গেছে যে +4k, ঠিক না। এই যে +4k, কে মানে কি, 4 এককের দিকে ধনাত্মক দিকে 4 একক গেছে, ঠিক আছে। আচ্ছা এগুলো এগুলো তো গত ক্লাসে বুঝে আসছি। তাহলে ভেক্টরটার অবস্থান ভেক্টর কি হবে, অবস্থান ভেক্টর এদিকে ও লিখতে হয়, হ্যাঁ, মূল বিন্দুকে কি লিখতে হয়, ও লিখতে হয়। তাহলে ওপি সমান, এই যে অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, ওপি সমান, সুতরাং অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ওপি সমান কত, 2i -3j +4k, এটা হচ্ছে যে অবস্থান ভেক্টর। আশা করি বুঝাইতে পারছি আমি। তারপর কি বি নাম্বার কি বলছে, বি নাম্বার বলছে যে এ একটা অবস্থান ভেক্টর দিয়ে দিছে, বি এর একটা অবস্থান ভেক্টর দিয়ে দিছে, বিন্দুদের সংযোগকারী দিক রাশি নির্ণয় করো। বিন্দুদের সংযোগকারী দিক রাশি মানে কি, সরণ নির্ণয় করতে বলছে। এটা গত ক্লাসে আমি চিত্রটা দেখা দিয়ে আসছিলাম, তো চিত্রটা আমি আবার আঁকতেছি। ওকে, আর আমি চিত্রটা আবার আঁকি, যেহেতু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে তাহলে আমরা অক্ষ আঁকতে পারি, ঠিক আছে। তাহলে অক্ষটা কেমন হবে, আমরা যদি একটা সুন্দর অক্ষ আঁকি, এই যে এক্স ওয়াই চ্যাট আঁকলাম, ঠিক আছে। এটা আমরা কত, বি নির্দেশ করতে, বি সলভ করতেছি, বি, ঠিক আছে, বি সলভ করতেছি। আচ্ছা তাহলে ধর কথার কথা, এ এ আর বি দুইটা বিন্দু দিয়ে দিছে, তাই তো। ধর কথার কথা আমাদেরকে যেহেতু সরণ ভেক্টর বের করতে বলছে, বা দুইটার মধ্যবর্তী পার্থক্যটা বের করতে বলছে, তাহলে আমাদেরকে এত এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন পয়েন্টে অবস্থিত এতটুকু লাগবে না। হ্যাঁ, ধরলাম কথার কথা এ ভেক্টরটা এদিকে অবস্থিত, বি ভেক্টরটা এদিকে অবস্থিত। এটা এ ভেক্টর, এটা বি, মানে এ ভেক্টর বলছে এই পয়েন্ট, আর বি পয়েন্টের দিকে অবস্থিত। তাহলে ভেক্টর কি হবে, ভেক্টর হবে যে, মানে এ এ ভেক্টরটা হবে যে মূল বিন্দুর সাপেক্ষে, মানে এ এর অবস্থান ভেক্টর এটা, আর বি এর অবস্থান ভেক্টর এটা, ঠিক আছে। তো আমাদেরকে বের করতে বলছে যে এ বি দূরত্বটা বের করতে বলছে, এ বি দূরত্বটা কতটুক এটা বের করতে বলছে আমাদেরকে, ঠিক আছে। এ থেকে বি এর দিকে কতটুক, দেখি কি বলছে। বিন্দুদের সংযোগকারী, এই যে দুইটা বিন্দু যখন সংযোগ করে দিব, সংযোগকারী দিক রাশি নির্ণয় করো, ঠিক আছে, মানে ভেক্টর রাশি নির্ণয় করতে বলছে, মানে এ বি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমরা এটাকে ইয়ার সাথে তুলনা করতে পারি না, দেখতো, দেখতো একটু, আমরা এটাকে এর সাথে তুলনা করতে পারি কিনা।
ধর একটা মানুষ ও থেকে প্রথমে এর দিকে গেছে, তারপর এ থেকে এ পর্যন্ত গিয়ে এ থেকে আবার বিতে চলে আসছে, ঠিক আছে, এ থেকে আবার বিতে চলে আসছে, তারপর বি থেকে আবার ওতে চলে আসছে, তার মানে মানুষটার দিক কেমন ছিল, চলন দিক, এখান থেকে একটু গেছে, এখান থেকে একটু গেছে, এখান থেকে একটু গেছে, ঠিক আছে, তার মানে আবার জিরোতে ফিরে আসে, তার মানে আমরা বলতে পারি না যে এ বিভেক সরি প্রথমে গেছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস আবার বি ও ভেক্টর ইজ ইকুয়াল জিরো, বলতে পারি কিনা, ঠিক আছে, তো জিরো বলতে পারলে এখন আমরা, আচ্ছা তোর কথা হচ্ছে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কেন এভাবে তো যাইতে পারতো, প্রথমে ও বি গেছে, ও বি থেকে বি এ গেছে, তারপর এ থেকে আবার ওতে ফিরে আসছে, এভাবে তো হইতে পারতো, হ্যাঁ এভাবে হইলে অঙ্কটা হইতো, আমি এদিকে ধরছি আর কি, তুই ওভাবে ধরিস, ঠিক আছে, অঙ্ক যেমনি ধরবি তোর মানে রুলস এর বাইরে না গেলে হবে, ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ম্যাথটা করি তাহলে কি হবে, তাহলে এটা হবে না যে ও এ ভেক্টর, আমাদের তো এ বি, এটার মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে কোনটার, আমাদের মান বের করতে হবে এটার মান বের করতে হবে, ঠিক না, তাহলে এটার মান বের করতে গেলে কি রাখবো আমরা, আমরা এখানে শুধু এ বি রাখতে পারি, যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল বি ও ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তাই তো, এখন দেখ ও এ ভেক্টরের মান দিয়ে দিছে, কেমনে কেমনে দিয়ে দিছে, কারণ হচ্ছে দেখ এ স্থানাঙ্ক দিয়ে দিছে না, এটা তো অবস্থান ভেক্টর, মানে যে ও বিন্দু সাপেক্ষে, ও বিন্দু সাপেক্ষে মানে কি মূল বিন্দু সাপেক্ষে, মানে মূল বিন্দু থেকে এটা এতটুক, ঠিক আছে, তো মূল বিন্দু থেকে এই যে ও থেকে এটা এতটুক, কথার কথা, তো তাহলে ও এ দিয়ে দিছে, আরেকটা দিছে কি ও বি দিয়ে দিছে, ও বি যেহেতু স্থানাঙ্ক দিয়ে দিছে, তার মানে মূল বিন্দু সাপেক্ষে মানে কি মূল বিন্দু থেকে বি ভেক্টরটা এ স্থানাঙ্কে অবস্থিত, মূল বিন্দু থেকে বি ভেক্টরটা এ স্থানাঙ্কে অবস্থিত, তার মানে এরকম স্থানাঙ্ক দিয়ে দেওয়া মানে কি মূল বিন্দু সাপেক্ষে দিছে, আমি আবারও বলতেছি অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু সাপেক্ষে হয়, তার মানে বি এর স্থানাঙ্ক দিয়ে দিছে মানে কি এটা অবশ্যই মূল বিন্দু সাপেক্ষে, মানে মূল বিন্দু থেকে বি ভেক্টরটা এ স্থানাঙ্কে অবস্থিত, তার মানে আমাদের মান দিছে ও বি ভেক্টরের, বি ও ভেক্টরের মান কিন্তু দেয় নাই, ঠিক কিনা, আমাদের মান কিন্তু দিছে ও বি ভেক্টরের, আমাদের তার মানে বি ও ভেক্টরের কোনো মান নাই, ঠিক আছে, তাহলে আমরা কি করব, একদম ইজি ব্যাপার, এই বি ভেক্টর ইজ ইকুয়াল এটাকে ওবি বানাই দে, ওবি বানাই দিলে এখানে কি হবে, এটা মাইনাস, পাশে একটা মাইনাস সাইন চলে আসবে আর কি, ঠিক আছে, যেহেতু দিকটা চেঞ্জ করে দিছি, দিকটা চেঞ্জ করে দেওয়ার কারণে এখন কি হবে, আর মাইনাস ও এ ভেক্টর, ঠিক আছে, ওকে, তাহলে ও বি ভেক্টর কি হবে, আমি যদি এ ভেক্টরের পয়েন্টগুলো লিখে ফেলি, এ স্থানাঙ্ক কি, এ স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সরি 2 - 1 3, ঠিক আছে, তাহলে এ ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে 2 - 1 3, আর বি ভেক্টর স্থানাঙ্ক কি ছিল, বি ভেক্টর স্থানাঙ্ক হচ্ছে যে -1 2 - 3, -1 2 - 3, -1 2 - 3, ঠিক আছে, তাহলে ও বি ভেক্টরের মান আমরা পাইছি, তাহলে এখন দেখতে হবে ব্যাপারটা, মাইনাস ও বি ভেক্টর কোনটা, ও বি ভেক্টর হচ্ছে যে মাইনাস আই, কারণ 1 লিখলেও চলে না লিখলেও চলে, -i প্লাস 2j -3k, তাই তো, এগুলো দ্বারা কি বোঝায়, এই বিন্দুগুলো দ্বারা কি বোঝায়, x অক্ষের দিকে -1 একক গেছে, হ্যাঁ, মানে আর y অক্ষের দিকে 2 একক গেছে, হ্যাঁ, আর z অক্ষের দিকে -3 একক গেছে, তো 3 একক গেছে মানে কি একক ভেক্টর গুলাকে, x অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে আমরা i দিয়ে প্রকাশ করি, y অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে আমরা j দিয়ে প্রকাশ করি, z অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে আমরা k দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাস ও এ ভেক্টর, কি কোনগুলা, ও এ মানে হচ্ছে যে 2y - j, তারপর কত প্লাস 3k, ঠিক আছে, ওকে, তাহলে মাইনাস গুণ করে ফেললে i ভেক্টর থাকে, -2j থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে +3k থাকে, কারণ কেন মাইনাস সাইনটা আমরা এই যে এই মাইনাস সাইনটা আমরা এখানে গুণ করে দিছি, ঠিক আছে, তারপর হচ্ছে কি ঠিক সেম ভাবে ওখানেও এই মাইনাস সাইনটা গুণ হয়ে যাবে, কারণ ব্র্যাকেটের ভিতরে আছে সবগুলো -2y, হ্যাঁ, প্লাস j প্লাস এটা -3k হবে, -3k, ঠিক আছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এখন হচ্ছে বিয়োগ করে দে, বিয়োগটা কেমন হবে, বিয়োগটা হচ্ছে যে
আই এর সাথে আই বিয়োগ হবে, বা আই এর সাথে আই এর কাহিনী হবে, এ এর সাথে এ। তো -2 থেকে -2 আর +1 সমান কত? -1। ঠিক আছে, -2 আর +1 সমান কত? -1। ঠিক আছে, তাহলে আই হবে -i, তারপর -2j আর +j, তাহলে কত হবে? -2j, সরি -j, -j, আর k সমান কত হবে? k কাটাকাটি চলে যাবে, তাহলে -i -j। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারছি আশা করি। তাহলে এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের আনসার হবে না। আমি আগে বলছি যে আমরা ভুল না করলে আমরা শিখি না, আমাদের প্রবলেমটা এখানে। তাহলে এটা পুরো অঙ্কটা কি অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল আমি তোকে দেখাচ্ছি। পুরো অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল? দেখ, এই যে বিওটা যখন এই পাশে গেছে তখন মাইনাস বিও হয়ে যাবে না? মাইনাস বিও হবে না? তো মাইনাস বি হলে তাহলে এটার সাইন আগে কি হবে? আগে মাইনাস হবে। এই জায়গাটায় এই কারণে ইচ্ছা করে ভুল করছি, এই জায়গাটাতে আমরা আসলে ভুল করে ফেলি, মানে খেয়াল থাকে না, খামখেয়ালি করলে ভুলটা হয়। ঠিক আছে, মাইনাস বিও। তাহলে আমরা যখন ও বি করে ফেলছি, বিও থেকে যখন ও বি করে ফেলছি, ও বি করে ফেলার কারণে অটোমেটিক আরেকটা মাইনাস সাইন আসছিল। তাহলে এই মাইনাস সাইন আর ওই মাইনাস সাইন গুণ হয়ে কি হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ হয়ে যাওয়ার কারণে এখন আমরা বাকি অংশটুকু, বাকি অংশটুকু ঠিক আছে, ঠিক আছে, বাকি অংশটুকু ঠিক আছে। তাহলে বাকি অংশটুকু আমরা করি, তাহলে কত হয় দেখতো। তাহলে আমাদের হবে -i, -i থেকে, আচ্ছা দাঁড়া, এটা একেবারে সাজিয়ে ফেলি, -i প্লাস 2j -3k। ঠিক আছে, দেখি তো বি ভেক্টরের মান ঠিক লিখছি কিনা। হ্যাঁ, ওকে, -2y প্লাস j -3k। ওকে, তাহলে এখন কত হয়? -i থেকে -2y, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3i হবে। কিন্তু মাইনাস সাইন বসবে, -3i, জে সাথে জে, 2j প্লাস জে, তার মানে অবশ্যই +3j। ঠিক আছে, আর -3k মানে মাইনাসে মাইনাসে প্লাস -6k। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি আনসার। বুঝতে পারছি? ওই ভুলটা ইচ্ছা করে করছি, কারণ ওই ভুলটা না করলে তোরা তোরাও ভুল করতি। ঠিক আছে, তো একদম কনফিডেন্সের সাথে, এই যে আমি কনফিডেন্সের সাথে ভুল করছিলাম এই কারণে, যাতে, কারণ তোরা কনফিডেন্সের সাথে ভুল করে ফেলস। ঠিক আছে, যে জায়গাটা আমিও ছোটবেলায় ভুল করতাম। ওকে, তাহলে আমরা তাহলে সামনের দিকে অগ্রসর হই। তারপর আমাদের কি, আচ্ছা ভেক্টরের উপাংশ, এখন আমাদের বুঝতে হবে ভেক্টরের উপাংশ। হুম, ভেক্টরের উপাংশ, ভেক্টর উপাংশ নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস করবো, তবে হালকা পাতলা এখন আমার ক্লাসের সিস্টেমটা এমন, শুরুতে একটু ট্রেলার দিয়ে দিই। ঠিক আছে, ট্রেলার দিতে দিতে হালকা, মানে বেসিক থেকে একদম কম, মানে সোজা থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে যাব, কখন চলে যাবো তোরা বুঝতে পারবি না। ঠিক আছে, আচ্ছা ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ মানে কি? ভেক্টর উপাংশ মানে হচ্ছে, ধর একটা ভেক্টর রাখি, কেমন, ধর এটা একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর রাখলাম, ভেক্টরটার দিক কি? ভেক্টরটার দিক হচ্ছে ধর এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে বি এর দিকে আমরা ধর কত, একটা ভেক্টর বল দিছি, ধর কোন কারণে ফোর্স দিছি, কত ফোর্স দিছি? 10 নিউটন ফোর্স দিছি, 10 নিউটন ফোর্স দিছি, আর বল কি? একটা ভেক্টর রাশি। এখন ভেক্টরের উপাংশ বলতে বোঝায় এই যে বলটা গেছে না এদিকে, আমরা বলটা তো অ্যাকচুয়ালি দিছি এ থেকে বি এর দিকে, এই যে এদিকে যে দিছি, কিন্তু ওর প্রভাবটা আরো আরো কিছু অক্ষের মধ্যে পড়ে। আরো কিছু অক্ষের মধ্যে পড়ে বলতে, বলের প্রভাবটা শুধু এ থেকে বি এর দিকে থাকে না, কিছুটা এদিকেও থাকে, কিছুটা এদিকেও থাকে, মানে এ বলের প্রভাবটা কিছুটা এদিকেও থাকে, কিছুটা এদিকেও থাকে। তো এই বলের এফেক্টটা আরো কোন কোন জায়গায় পড়তেছে, এটা হচ্ছে উপাংশ। ঠিক আছে, ধর কোনো কারণে উপা যেমন এদিকে পড়তে পারে বলের এফেক্টটা, এদিকেও পড়তে পারে, এদিকেও পড়তে পারে। হ্যাঁ, এই যে আমি যে বলটা দিছি, এই বলের উপাংশটা এদিকেও পড়তে পারে, এ রেখা বরাবর পড়তে পারে, মানে এফেক্টটা পড়তে পারে, এই রেখা বরাবর এফেক্টটা পড়তে পারে, এই রেখা বরাবর এফেক্টটা থাকতে পারে বলের। ঠিক আছে, তো আমরা যে খালি চোখে দেখি শুধু শুধু এ থেকে বি এর দিকে বল দিচ্ছে, ব্যাপারটা এমন না, এটাকে আবার ভাগ করা যায়, মানে বিভিন্ন জায়গায় ওর প্রভাবটা বিস্তার না। আচ্ছা, তাহলে আমরা যদি এখন সুন্দর করে একটা চিত্র আঁকি,
এই জায়গায় না করে একটা সুন্দর করে চিত্র আঁকি। ঠিক আছে, ধর ধর লাইন না তোর কোথায় গেল, এই যে এদিক দিয়ে একটা ওর প্রভাব কাজ করতেছে, আবার ধর কোনো কারণে এদিকে ওর প্রভাব কাজ করতেছে এই বলটার। ঠিক আছে, ওকে। তাহলে ভেক্টর উপাংশ কি হবে? ভেক্টর উপাংশ হচ্ছে যে, আচ্ছা প্রথমে উপাংশ কাকে বলে এটা একটু লিখে দিই, ঠিক আছে, কারণ সংখ্যাটা না লিখলে কেমন হবে। উপাংশ হচ্ছে যে কোনো একটি দিকে কোনো ভেক্টরের প্রভাব বা এফেক্টকে, ঠিক আছে, কোনো একটি দিকে, ঠিক আছে, কোনো একটি দিকে কোনো একটি দিকে কোনো ভেক্টরের প্রভাব বা এফেক্টকে, কোনো ভেক্টরের কোনো ভেক্টরের প্রভাব বা এফেক্টকে, প্রভাবকে, শুধু প্রভাবকে লিখলে হয়, প্রভাব বা এফেক্টকে। আচ্ছা এফেক্টকে লিখলে তোদের মনে থাকবে ব্যাপারটা, এফেক্টকে। ঠিক আছে, এফেক্টকে বানানটা একটু সুন্দর করে লিখতে পারি, প্রভাব বা এফেক্টকে, ঠিক আছে, উপাংশ বলে। খুব ভালো কথা। এখন কথা হইতেছে যে এই যে এ থেকে বি পর্যন্ত মানে এই বি ভেক্টরটা, এটা অ্যাকচুয়ালি মেইন ভেক্টর। এটা কি, এটা হইতেছে, আমি অন্য কালার দিয়ে লিখি নাহলে মিশে যাচ্ছে সবগুলা কালার। এটা হচ্ছে মেইন ভেক্টর, ঠিক আছে, মেইন ভেক্টর। এবং মেইন ভেক্টরটার থেকে, মেইন ভেক্টরটার শেষ বিন্দু থেকে, এটা হচ্ছে মেইন ভেক্টরটার শেষ বিন্দু না, এই শেষ বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো, ধর এই অক্ষের দিকে লম্ব টানবো। কোথায় গেল, এই যে এখান থেকে আমরা একটা লম্ব টানলাম। লম্ব টানলে একদম শেষ বিন্দু থেকে, মেইন ভেক্টরের শেষ বিন্দু থেকে লম্ব লম্ব টানার পর ধর এটাকে ছেদ করছে কোন জায়গায়, এটাকে ছেদ করছে কোনো কারণে, ধর এটার নাম কি দিব, ধর ডি, ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তো ডি বিন্দুতে ছেদ করলে এ থেকে, এই যে এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ঠিক ডি পর্যন্ত, ঠিক ডি পর্যন্তই, এ থেকে ঠিক ডি পর্যন্ত এই বলের একটা উপাংশ কাজ করে। উপাংশ বলতে কি একটা প্রভাব কাজ করে এই বলের। ঠিক আছে, এ থেকে ডি পর্যন্ত। আর এই বল কতটুক, 10 নিউটন বলের কতটুক বল এদিকে কাজ করতেছে সেটা আমরা কেমনে জানবো? ঠিক আছে, সেটা জানার নিয়ম হচ্ছে যে এখানে একটা কোণ সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমরা সমকোণ ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে এমন কোনো কথা নেই। এটা যদি আরেকটু এদিকে লাইনটা এদিকে হইতো, ওখানে তো একটা কোণ সৃষ্টি করতে, তাই না? কোণটা সৃষ্টি করার বাধ্যতামূলক, তো কোণটা আলফা কোণ সৃষ্টি করছে, কোণটা হচ্ছে আলফা কোণ সৃষ্টি করছে। তাহলে এদিক দিকে মানে এডি ভেক্টরে কি পরিমাণ উপাংশ কাজ করতেছে, এটা কেমনে বের করবো? এটা বের করবো যে এডি ভেক্টরে, এডি ভেক্টরটারে কি পরিমাণ উপাংশ কাজ করতেছে, এটা হচ্ছে এবি ভেক্টরের cos আলফা। ঠিক আছে, এবি ভেক্টর cos আলফা। তা আমরা যদি এবি ভেক্টরের মান, কথার কথা ধর 10, সরি 10 তো আমরা ধরছি, তোর কথার কথা ধর m, হ্যাঁ m সমান 10 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এটির দিকে কাজ করতেছে, এটির দিকে কাজ করতেছে কত, এডি ভেক্টরের মান হচ্ছে যে m cos আলফা। বুঝতে পারছি আশা করি। তাহলে এডি ভেক্টরের মান হচ্ছে যে এডিটে, আচ্ছা এটা কিন্তু এডি ভেক্টরের মান হবে, ঠিক আছে, যে এডি ভেক্টরের মান, ঠিক আছে, এডি ভেক্টরের মান হবে এটা। ঠিক আছে, মানকে এভাবে প্রকাশ করে। ওকে, তাহলে এডি ভেক্টরের মানটা আমরা কত পাচ্ছি, m cos আলফা। আসলে সূত্রটা করতে আসে এটা একটু দেখাই দিই, সূত্রটা করতে আসে এটা মুখস্থ না করে একটু সূত্রটা করতে আসে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে, ওকে, সূত্রটা করতে আসে আমি একটু দেখাই দিই। আচ্ছা, শুধু cos আলফা সমান কি লিখতে পারতাম, শুধু cos আলফা সমান আমরা লিখতে পারতাম না যে cos আলফা কি ভূমি বা অতিভুজ না, ভূমি, ভূমি কোনটা, এডি, ঠিক আছে, অতিভুজ কোনটা, এবি, ঠিক না?
তো এডি এবি, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা এটা লিখতে পারি না যে এডি সমান এবি কস আলফা। হ্যাঁ, যেখানে আমরা লিখে দিচ্ছি যে এডি সমান এবির মান হচ্ছে এম, এম কস আলফা। ঠিক আছে, এই যে এম কস আলফা। আশা করি কোত্থেকে আসছে সূত্রটা আমরা বুঝতে পারছি, এম কস আলফা। ওকে, তাহলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে যে এটা আমাদের মেইন ফর্মুলা হচ্ছে যে এই এটা আমি যদি অন্য কালার দিয়ে বক্স করে দিই, বক্স করে দিলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে ভেক্টরের উপাংশটা কি বুঝাতে পারছি। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তার মানে উপাংশের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, উপাংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি নোট, একটা নোট লিখতে পারি, একটা নোট লিখে ফেলতে পারি এখানে একটা নোট। আচ্ছা, নোটটা মানে নিচে লিখলে ভালো হয়। ঠিক আছে, একটা নোট আমরা এখানে লিখে ফেলতে পারি যে নোট। নোটটা কি, নোটটা হচ্ছে যে কোনো একটি ভেক্টর যেদিকে কাজ করে সেদিকে আচ্ছা এটা একটু পরে, তারা কোনটা বলা যায় আগে, কি একটা বলতে লাগছে হুট করে হারাই ফেলছি তারা। আচ্ছা, আমরা নোটটা লিখতে পারি যে যার উপাংশ যার উপাংশ তার কস আলফা, তার কস আলফা। ঠিক আছে, যার উপাংশ তার কস আলফা। মানে ব্যাপারটা কেমন, এই ব্যাপারটা দ্বারা কি বোঝাচ্ছে, এবি ভেক্টর উপাংশ বের করতে যাচ্ছি তো এবি কস আলফা। ঠিক আছে, এটা শুধু এদিকে না, তুই যদি এদিকে বের করস তাহলে এবি কস আলফা হবে, কিন্তু এই ক্ষেত্রে একটা হিসাব রাখতে হবে তো। ঠিক আছে, যদি কোনো কারণে আমরা উপাংশ যদি শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করি, সমকোণ মানে কি, মানে এটা দেখ, এটা আর এটা সমকোণে আছে, যদি সমকোণে থাকে তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে বলতে কেন, কখনো ভুল হবে না। তুই যদি এখন আমি এই পয়েন্টের নাম দিই, এই পয়েন্টের নাম দিই ধর, এই পয়েন্টের কি নাম দিব, ধর এটা সি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা আমরা বের করতে যাচ্ছি যে এ থেকে সি এর মধ্যে, যে এ থেকে সি এর মধ্যে এই ভেক্টরে কি পরিমাণ উপাংশ কাজ করতেছে, এই ভেক্টরে কি পরিমাণ উপাংশ বা প্রভাব কাজ করতেছে। তাহলে আমরা কি করব, শেষ বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো, শেষ বিন্দু থেকে আমরা যদি একটা লম্ব টানি, তাহলে ঠিক সেম ভাবে আমরা যদি শেষ বিন্দু থেকে একটা লম্ব টানি, কোথায় গেল, এই যে শেষ বিন্দু থেকে একটা লম্ব টানলাম। ঠিক আছে, তোর এই যে শেষ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তো লম্ব টানার ফলে কি হবে, তার মানে উপাংশটা কাজ করতেছে কতটুকু পর্যন্ত, উপাংশ বা প্রভাবটা কাজ করতেছে কতটুকু, শুধু লম্ব টানা গেলে তখন হচ্ছে কি, আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, লম্ব টানতে পারছি বলে, এই যে লম্ব টানতে পারছি বলে উপাংশ বের করতে পারতেছি, কোনো কারণে যদি লম্ব টানতে না পারতাম, এই যে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি লম্ব টানতে না পারতাম, তাহলে উপাংশ কাজ করবে না, ওই জায়গায় কোনো উপাংশ কাজ করবে না, এই ভেক্টরের কোনো উপাংশ ওই জায়গায় কাজ করবে না। এই ভেক্টর দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম। তাহলে উপাংশ কাজ করতেছে একটু পর্যন্ত, যে একটু পর্যন্ত উপাংশ কাজ করতেছে, এই উপাংশটা মান কতটুকু হবে, একদম সিম্পল। এই ক্ষেত্রে কোন কোনটা সৃষ্টি করছে, এই ক্ষেত্রে কোন হচ্ছে যে এই কোনটা, এই কোনটা বের করতে হবে, কারণ মধ্যবর্তী কোণ, যেদিকে উপাংশ বের করব আর মেইন ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে। এটা দেখতো এটা কত, এটা 90 মাইনাস আলফা না, এটা 90 মাইনাস আলফা না, এটা একটু অংশ যদি আলফা হয় আর পুরাটা যদি 90 হয়, তাহলে 90 থেকে আলফা বিয়োগ দিলে একটু পাবো না। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে এসি 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 ভেক্টরের মান সমান, এসি ভেক্টরের মান সমান আমরা বলতে পারি যে এম, এম মানে কি এবি ভেক্টরের মান আমরা এম ধরে নিছি, এম সমান 10 নিউটন, এটা আমরা কথার কথা বলে নিলাম। এম কস, যার যার ভেক্টর তার উপাংশ, সরি যার ভেক্টর তার কস। ঠিক আছে, এই যে ভেক্টর কার মেইন ভেক্টর হচ্ছে এবি, তারই কস হবে। এখন কিন্তু শুধু পার্থক্যটা হচ্ছে এখানে কস 90 মাইনাস আলফা হবে। ঠিক আছে, 90 মাইনাস আলফা। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস, এটা অঙ্কে করে আসছিস কিনা জানি না, কস 90 মাইনাস আলফা বলতে বোঝায় সাইন আলফা। ঠিক আছে, 90 থাকার কারণে, 90 ডিগ্রি থাকার কারণে কসটা কি হয়ে যাবে, কসটা যখন গুণ হয় তখন সাইন হয়ে যায়, আর মাইনাস সাইনটা উল্টে যায়, এখানে কি হয়ে যাবে, আলফা হয়ে যায় শুধু। এটা ত্রিকোণমিতিতে করে আসার কথা। তাহলে আমরা এখন লিখতে পারি না এম সাইন আলফা, অ্যাকচুয়ালি সাইন 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 কিন্তু আসলে কোনো
সম্পর্কিত ছিল না, ঠিক আছে, উপাংশের সাথে সাইনের কোনো সম্পর্কিত ছিল না, অ্যাকচুয়ালি ছিল কসই, কিন্তু cos 90 মাইনাস আলফার ব্যাপারটা সাইন আলফা হয়ে যায়, ঠিক আছে। তার মানে cos 90 মাইনাস আলফা ব্যাপারটা আসবে কখন? অনলি অনলি অ্যান্ড ওয়ান ওয়ে, এটা আসার একটা মাত্র ওয়ে আছে যখন সমকোণে থাকবে। যে দুটো যে 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 দুই দিকে আমরা উপাংশ বের করতে যাচ্ছি, যেমন এসিতে আর এটিতে, এই যে দুই দিকে আমরা উপাংশ বের করতে যাচ্ছি, এই দুইটা দিক যদি সমকোণে থাকে, পরস্পর সমকোণে থাকে, এই সমকোণ, ঠিক আছে, যেমন এসি এসি আর এডি, যে দুইটা দিকে আমরা উপাংশ বের করতে যাচ্ছি, ওই দুইটা দিক যদি একে অপরের সাথে সমকোণে থাকে, তখন হচ্ছে আমরা এদিকে উপরে যেটা থাকবে ও একের দিকে যেটা থাকবে এটাতে আমরা n sin আলফা ইউজ করতে পারি, মানে সাইন ইউজ করতে পারি, আর নিচেরটার সাথে cos ইউজ করতে পারি, কেন ইউজ করতে পারি সেটাও প্রুফ করে দিছি আমি, ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে ব্যাপারটা হচ্ছে এতটুকুই। হুম। আচ্ছা, উপাংশের আরো একটা দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়, এটা হঠাৎ মাথায় আসলো। ধর তুই সিঁড়ি দিয়ে উঠতেছস, হ্যাঁ, তুই সিঁড়ি দিয়ে উঠতেছস, তোর এই যে সিঁড়ি দিয়ে উঠতেছস, গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠতেছস, সিঁড়ি দিয়ে উঠতেছস, সিঁড়ি দিয়ে উঠতেছস, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এদিকে পড়ছস। তো এদিকে পৌঁছা যে কথা, তুই সাথে এদিকে আর এদিকে পৌঁছানো এক কথা না, যে তুই ভেঙে গেছে আর কি, তার মানে এই যে এ ভেক্টরটা দুই দিকে কাজ করতেছে, এদিকেও কাজ করতেছে, ঠিক আছে, মানে ভূমির দিকে সরানোর দিকে কাজ করতেছে, আবার উচ্চতার দিকে সরানোর দিকে কাজ করতেছে, ঠিক আছে, ওয়াকের দিকে এই ভেক্টরটাই। তার মানে এই ভেক্টরটাকে আমরা দুই ভাগে লিখতে পারি, একটা অংশ এদিকে কাজ করছে, আরেকটা অংশ এদিকে কাজ করছে, আর এই দুটো অংশ মিলেই এই ভেক্টরটা সমান হচ্ছে। তার মানে এটা এই দুইটা জিনিসও কিন্তু কি এই ভেক্টরের উপাংশ, বুঝতে পারছি? উপাংশ মানে কি একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, ঠিক আছে। আবার একটা ভেক্টর অ্যাকচুয়ালি কত জায়গায় কাজ করতেছে, মানে যেমন এই যে একটু আগে যে উদাহরণটা দিচ্ছি, 10 নিউটন বল এদিকে দিছি, কিন্তু 10 নিউটন বলের সাথে এদিকে m cos আলফা কাজ করতেছে, মানে 10 cos আলফা কাজ করতেছে, আর এদিকে 10 নিউটন বলের 10 sin আলফা কাজ করতেছে, ঠিক আছে। আর এই দুইটা যোগ করলে অবশ্যই 10 নিউটনই আসবে आंसर। তাহলে ভেক্টর উপাংশের জিনিসটা কি, এটা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা না বললে হবে না, সেটা হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, ভেক্টরটা যেদিকে কাজ করতেছে, যেদিকে এ থেকে বি দিকে কাজ করতেছে না, তো এ থেকে বি এর দিকে উপাংশ কত হবে, সে নিজেই, ঠিক না? যদি বলে এ থেকে বি এর দিকে উপাংশ কত, এ বি ভেক্টর, ঠিক আছে। তার মানে কোনো একটি ভেক্টর যেদিকে কাজ করে সেদিকের উপাংশ হচ্ছে সে নিজেই, ঠিক আছে, এটা বলতে পারি না। আমি যদি বলি এটাকে একটু এই পাশে নিয়ে আসি, হ্যাঁ, আমরা আরেকটা লাইন লিখতে পারি যে নোট আকারে, কোনো একটি ভেক্টর কোনো একটি ভেক্টর কোনো একটি ভেক্টর যেদিকে ক্রিয়া করে বা যেদিকে কাজ করে, কোনো একটি ভেক্টর যেদিকে যেদিকে কাজ করে যেদিকে কাজ করে সেদিকে উপাংশ সে নিজেই, সেদিকে উপাংশ সে নিজেই, সেদিকে উপাংশ সে নিজেই, সেদিকে উপাংশ সমান সে নিজেই, ঠিক আছে, সে নিজেই। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়ে রাখছি আমি, অঙ্কটা আমরা করি কেমন? আচ্ছা, আজকে কিছু ম্যাথ করাবো, এই ম্যাথগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভেক্টর চ্যাপ্টারের সাথে খুব একটা রিলেটেড না, আবার রিলেটেড, খুব একটা রিলেটেড না, আবার রিলেটেড, হ্যাঁ। নর্মালি অ্যাডমিশন আসে এই ম্যাথগুলা, আমরা আস্তে আস্তে একটু কঠিনের ম্যাথ, আজকে কিছু ম্যাথ কঠিন লাগতে পারে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোচিং দুনিয়া সব ইজি টপিক, সবই দুনিয়া ইজি টপিক, ঠিক আছে, দুনিয়ার ইজি অঙ্ক সব, ঠিক আছে, বাট একটু কঠিন লাগতে পারে, এগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে অঙ্কগুলো, সেই জন্য, ঠিক আছে। তবে এই অঙ্কটা সব থেকে ইজি, দেখো ভাই, এটা অনেক ইজি অঙ্ক, আমি করে ফেলি তাহলে, আমার সাথে সাথে তোরা কর, সলিউশন, সলিউশন দিই, ঠিক আছে, সলিউশন। আচ্ছা, কি বলছে প্রশ্নটা আগে পড়ে নি, কোন স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে, বাতাসের বেগে উত্তরমুখী পূর্বমুখী উপাংশের মান কত? যেহেতু পূর্বমুখী উত্তরমুখী দক্ষিণমুখী এমুখী সেমুখী বলে দিয়েছে, তার মানে আমাদেরকে আগে পূর্ব দিক কোনটা উত্তর দিক কোনটা এগুলো আগে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা অক্ষর আনি, ওকে,
তাহলে আমরা আমরা নিজেরা ধরে নিই যে এটা হচ্ছে উত্তর, এটা কি উত্তর, এটা কি পূর্ব, এটা কি পশ্চিম দিক, আর এটা কি দক্ষিণ দিক। ঠিক আছে, তাহলে কি বলছে, পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বাতাস বইছে, দক্ষিণ দিক থেকে বলছে। তার মানে একটা বাতাস যদি আমরা আঁকি, এই যে এটা তোর বাতাস দক্ষিণ দিক থেকে বইতেছে, দক্ষিণ দিক থেকে বইতেছে বাতাসটা, এই যে দক্ষিণ দিক থেকে বইতেছে, দক্ষিণ দিক থেকে বইতেছে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে। তার মানে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। কোণটা কখনো এই জায়গায় আঁকতে পারবো না, এই জায়গায় আঁকলে তো এটা দক্ষিণ দিকের সাথে কোণ হয়ে যেত, দক্ষিণ দিকের সাথে কোণ হইতো। আমাদের কি বলছে কি পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে বইতেছে। তাহলে বইতে বইতে নিশ্চয়ই এটা সামনের দিকে যা অগ্রসর হবে, বাতাসটা, বাতাসটা সামনে অগ্রসর হবে, ঠিক সেম ভাবে এই যে সামনের দিকে অগ্রসর হলো। হুম, এভাবে করে বাতাসটা উত্তর আর পূর্ব দিকে ঢুকলো। হ্যাঁ, তাহলে আমরা একান্তর কোণ হিসেবে বলতে পারি, একান্তর কোণ হিসেবে বলতে পারি এটা যেহেতু, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত 60 ডিগ্রি একান্তর কোণ হিসেবে। ঠিক আছে, এটা 60 ডিগ্রি। আমাদেরকে বলছে উত্তরমুখী আর পূর্বমুখী উপাংশ মান কত। তার মানে আমরা কি জানি, আমরা এখন একটা লম্ব টানি ফেলবো, একটা লম্ব টেনে ফেলি। হুম, আমরা একটা লম্ব টেনে ফেলি, এই বাতাস লম্ব, লম্ব টেনে ফেললাম, এখান থেকে একটা লম্ব টেনে ফেললাম, লম্ব টানা গেছে, তাহলে উপাংশ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুক এতটুক এই যে এতটুক পর্যন্ত কি পরিমাণ উপাংশ কাজ করতেছে, মানে এই বাতাসের প্রভাবটা এতটুকু কতটুকু কাজ করতেছে, আর এতটুকু কতটুকু কাজ করতেছে, অবভিয়াসলি এতটুকু কতটুকু কাজ করতেছে আর এতটুকু কতটুকু কাজ করতেছে, এটা যোগফল অবশ্যই এটা সমান হবে। ঠিক আছে, ওকে, এই বাতাসটা তাহলে এতটুকু কাজ করতে। এখন কি বলছে, 20 কিলোমিটার পার আওয়ার বেগ। ঠিক আছে, 20 কিলোমিটার পার আওয়ার বেগ, এটা কাজ করতেছে কত, 20 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, তো 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আমরা কি জানি, তাহলে এতটুকু অংশে কাজ করতেছে, এতটুকু অংশে কাজ করতেছে উপাংশ হচ্ছে যে 20 × cos আলফা, cos কত 60 ডিগ্রি, একদম সিম্পল কথা, cos 60 সমান কত, cos 60 সমান হচ্ছে হাফ। তাহলে আমরা লিখতে পারি 20 × হাফ সমান হচ্ছে 10। তার মানে 10 কিলোমিটার পার আওয়ার ব্যাগ হচ্ছে যে মানে বাতাসের ব্যাগ এদিকে কাজ করতেছে। যেহেতু যেহেতু যে দুইটা উপাংশ বের করতেছি, যে দুইটা দিকের উপাংশ বের করতেছে, ওই দুইটা দিক পরস্পর সমান্তরালে আছে। ঠিক আছে, যেহেতু পরস্পর সমান্তরালে আছে, তাহলে কি হবে, আমরা এদিকে কত সূত্র না বসাই, মানে এই কোণটা বাইর বাইর করতে গেলে আবার ঝামেলা না, 90 থেকে 60 বাদ দিতে হবে, 90 থেকে 60 বাদ দিলে 30 আসে। ঠিক আছে, এটা করতে পারি, আর নতুবা ডাইরেক্ট ইয়া করে ফেলতে পারি, ডাইরেক্ট হচ্ছে সাইনের সূত্র বসাই দিতে পারি যে এতটুকু অংশে কাজ করতেছে 20 × sin 60 আর sin 60 ডিগ্রি সমান কত, sin 60 ডিগ্রি সমান হচ্ছে যে, যদি আমরা এটা ক্যালকুলেটর বসাই দিই, ক্যালকুলেটর বসাই দিলে, আমি যদি ক্যালকুলেটর বসাই যে 20 × sin 60, তাহলে আসে 10√3, 10√3 বা 17.32। ঠিক আছে, 17.32, 17.332 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে 20 × cos 30 দিতে পারতাম, আর আবার 20 × sin 60, যেহেতু যে দুইটা দিকের উপাংশ বের করতেছে ওই দুইটা দিক পরস্পর সমান্তরাল আছে, সমান্তরাল বলতেছি সরি, সমকোণ আছে ভাই। সমকোণে থাকলে আমরা কি বলতে পারি, নিচেরটাকে আমরা cos 60 বলতে পারি, ওয়াই ভেক্টরটাকে আমরা sin 60 বলে দিতে পারি, মানে sin আলফা। হ্যাঁ, মেইন ভেক্টরের সাথে sin আলফা গুণ, আর উপরেরটাকে আর নিচেরটাকে মেইন ভেক্টরের সাথে cos আলফা গুণ, সরাসরি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই যে উত্তরমুখী, উত্তরে কতটুকু উপাংশ কাজ করতেছে আর পূর্বে কতটুকু উপাংশ কাজ করতেছে আমরা বের করে ফেলছি বাতাসটা। আশা করি বুঝাতে পারছি আমি। আচ্ছা, আমাদের কিছু প্রয়োজনীয় কনসেপ্ট লাগবে। ঠিক আছে, কনসেপ্ট গুলো নিয়ে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে আজকে। আজকের ম্যাথ গুলো করার ক্ষেত্রে, আজকের ম্যাথ গুলো নর্মালি ইয়াতে আসে না, কোথায় আসে না, পরীক্ষায় আসবে না, একাডেমিক পরীক্ষা, তবে অ্যাডমিশনের জন্য এই অঙ্কগুলো লাগে। তো আমি তো একেবারে অ্যাডমিশন সহ কভার করতেছি, তাই এই কনসেপ্ট গুলা পড়ে রাখা ভালো। তবে এই কনসেপ্ট গুলো একদম বাচ্চাদের কনসেপ্ট ভাই, দেখো একদম কিছু না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যে এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ আঁকার পর এটা আমরা কি জানছি, এতটুকু হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক না? ওকে, তাহলে আমরা যদি আমরা বাহুগুলোর নাম দিয়ে দিই, ঠিক আছে, ধর আমরা বাহুগুলোর নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তাহলে এটা অবশ্য অতিভুজ। ঠিক আছে, এটা ভূমি,
এটা লম্ব। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র থেকে আমরা ইজিলি জানতে পারি যে অতিভুজ স্কয়ার সমান, হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান আমরা কি জানি যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে। লম্ব স্কয়ার, তাহলে আমরা যদি সুতরাং এসি সমান দেখি, মানে অতিভুজ সমান, তাহলে কি হয় রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে। আর বৃত্তের ক্ষেত্রে আমরা যদি একটা বৃত্ত নিয়ে আসি, ওয়েট ওভার উমা, আচ্ছা, এই যে বৃত্ত, আমরা যদি একটা বৃত্ত নিয়ে আসি, এই যে বৃত্ত নিয়ে আসলাম, এই যে একটা বৃত্ত নিয়ে আসলাম। ধর বৃত্তটা কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত, এটা হচ্ছে তার কেন্দ্র, কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ হচ্ছে যে আর, ঠিক আছে। আর ধর বৃত্তটা আমরা এই বৃত্তাকার পথে এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসছি, আবার এখানে ফিরে আসছি, ঠিক আছে। তাহলে একবার ঘুরলে আমরা পরিধি সমান দূরত্ব অতিক্রম করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রে কনসেপ্ট। আমরা যদি একবার ঘুরে আসি, আমরা বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করব। তাহলে আমরা যদি লেখাটা লিখি, তাই আমরা লিখতে পারি বৃত্তাকার পথে একবার ঘুরে আসা মানে, ঠিক আছে, বৃত্তাকার পথে একবার ঘুরে আসা মানে, বৃত্তাকার পথে একবার ঘুরে আসা মানে, একবার ঘুরে আসা, একবার ঘুরে আসা মানে, একবার ঘুরে আসা মানে বৃত্তের পরিধি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করা, ঠিক আছে। বৃত্তের বৃত্তের পরিধি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করা, বৃত্তের পরিধি পরিমাণ, পরিধি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করা, ডিস্টেন্স অতিক্রম করা, ঠিক আছে। পরিধি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করা। আর বৃত্তের পরিধি সমান কত, বৃত্তের পরিধি সমান হচ্ছে যে, মানে পরিধি সমান হচ্ছে যে 2 পাই আর, আর কি ব্যাসার্ধ, আর পাই তো পাই, আর 2 তো 2, ঠিক আছে, 2 পাই আর, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে, আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, মানে একবার ঘুরে আসছে এখানে, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসে, মানে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 360 ডিগ্রি না। কারণ আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসি 180, আবার এখান থেকে যাত্রা শুরু আবার আগে আগের স্থানে আসলে এটা কত হয়ে যায়, 180 প্লাস 180 360 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রি অতিক্রম করা মানে কি একবার ঘুরে আসা, ঠিক আছে। আমাদেরকে যদি কেউ বলে 90 ডিগ্রি ঘুরে আসছে, ঠিক আছে, 90 ডিগ্রি ঘুরলে কত হবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা এমন হবে না যে 360 ডিগ্রি ঘুরলে, 360 ডিগ্রি ঘুরলে দূরত্ব অতিক্রম হয়, ডিস্টেন্স অতিক্রম টুয়াইস পাই আর, ঠিক আছে। কারণ একবার ঘোরা মানে 2 পাই আর, পরিধি সমান, তাই একবার ঘোরা মানে আবার 360 ডিগ্রি। সুতরাং 1 ডিগ্রি ঘুরলে হয় কত, 2 পাই আর ডিভাইড বাই 360, হ্যাঁ। সুতরাং 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরলে কত হবে, কত, কত ডিস্টেন্স অতিক্রম করবে, 2 পাই আর ইন্টু 90 ডিভাইড বাই 360, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। তাহলে আমাদেরকে যত ডিগ্রি বলা থাকবে, আমরা শুধু 90 ডিগ্রিতে উদাহরণ দিচ্ছি, আমাদেরকে যদি 37 ডিগ্রি করছে, তো 37 ডিগ্রি অতিক্রম করলে কত হবে, 2 পাই আর ইন্টু 37 ডিভাইড বাই 360, ঠিক আছে, 2 পাই আর ইন্টু 37 ইন্টু ডিভাইড বাই 60। ওকে, ত্রিভুজের কস সূত্র, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের কস সূত্র। ত্রিভুজের কস সূত্রটা কি, ত্রিভুজের কস সূত্রটা হচ্ছে, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই যে ধর একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না, মানে তোর যে কোনো ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। ত্রিভুজ আঁকার পর ধর এগুলোর নাম হচ্ছে এ বি সি, ঠিক আছে। এদিকে হচ্ছে কোণ, এই কোণটা হচ্ছে ধর একটা কোণ, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে এই বাহুটার নাম এ দিই, এই বাহুটার নাম বি দিই, এই বাহুটার নাম সি দিই, তাহলে কস, কস এ সমান হবে, কস এ বলতে কি বুঝাইছে, কস এ বলতে, আচ্ছা এই কোণটার নাম থিতা দিই, ঠিক আছে, থিতা দিলেই হচ্ছে, তাহলে ব্যাপারটা জটিলতাটা চলে যাবে। এটার নাম থিতা, তাহলে কস থিতা সমান হবে কস, কোণের বিপরীত বাহু যেটা, এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা না, এই কোণের বিপরীত বাহু একদম বিপরীত অবস্থিত, এই বিপরীত বাহু যেটা থাকবে এটা মাইনাস বসাই দিবি, মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে বিপরীত বাহু হচ্ছে বি, তার মানে মাইনাস বি স্কোয়ার বসাই দিবি। আর বাকি যেগুলো থাকে এ এস সি থাকে না,
মানে এ বাহু আর সি বাহু থাকে না, তাহলে তখন কি হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা তো মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ডিভাইড বাই 2ac, ঠিক আছে, 2ac, মানে যে দুইটা বাহু বাকি থাকবে এ আর সি বাকি আছে, এই দুইটা বাহু নিচে 2ac হিসেবে গুণে যাবে, মানে 2 আর ওই দুইটা বাহুর গুণ হিসেবে বসে যাবে, আর যে বাহুটা কোণের বিপরীতে থাকবে, বিপরীতে যেটা থাকবে এটা মাইনাস বি স্কোয়ার হিসেবে বসবে, আর বাকি যে দুইটা বাকি থাকে এটা স্কোয়ার হিসেবে প্লাস হিসেবে বসে থাকবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা তো মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, বুঝতে পারছি আমরা, আশা করি বুঝাতে পারছি। তাহলে cos থিটা সমান, cos থিটা মানে কি, এই যে এই কোণটা সমান এই কোণটার বিপরীত বা হচ্ছে বি, ওভাবে হিসাব করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এটা এক্সাম্পল দিছি, এটা তো নাম চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এবার কিছু ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে আমাদের ভালো লাগবে আশা করি। আচ্ছা, এটা তাহলে আমাদের অঙ্কের প্রশ্নটা লিখে রাখছি, তাহলে এটা আমরা সলিউশন করি। তো আমরা এই প্রশ্নটা পড়ি, ঠিক আছে, কেমন, একটি গাড়ি 40 ms/1 গতিতে চলে প্রথম 15 সেকেন্ড সোজা পূর্ব দিকে, পরবর্তীতে 20 সেকেন্ড সোজা উত্তর দিকে গেল, তাহলে গাড়িটির গড় বেগ নির্ণয় করো, ঠিক আছে। এগুলো ক্লাস 9-10 করে আসার কথা তোদের, আমি আবার করা দিচ্ছি এগুলা। কিছু বেসিক অঙ্ক ইন্টারও আসে, তবে একাডেমিক ক্ষেত্রে আসে না, এগুলো অ্যাডমিশনে চলে আসে, বেসিক ঠিক আছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংকগুলো দেখছি বলে আমি এই অঙ্কগুলো করাই ফেলতেছি এখন, কারণ এগুলো প্রথম দিকের অঙ্ক, প্রথম দিকে করাই ফেললে ভালো, কারণ এখন সরণ ভেক্টর টরণ ভেক্টর এগুলো প্রস্তুত, এইগুলো নেই, ঠিক আছে। আচ্ছা, সলিউশনগুলো কেমন, সলিউশনটা কেমন হবে, সলিউশনটা হচ্ছে একটি গাড়ি, যেহেতু উত্তর পূর্ব দিকের কথা বলা আছে, তাহলে আমরা আগের মতন আবার সেম কাজ করে ফেলি, আমরা দিকগুলো নির্দেশ করে ফেলি, ঠিক আছে। তো আমরা ইংলিশে যদি বলি, আমরা নর্থ বলতে পারি, নর্থ মানে কি উত্তর, ঠিক আছে, ইস্ট মানে কি পূর্ব, হ্যাঁ, আর ওয়েস্ট মানে পশ্চিম, আর দক্ষিণ মানে হচ্ছে কি সাউথ, ঠিক আছে, সাউথ, ওকে। এখন কি বলতেছে, এখন বলতেছে একটা গাড়ি এত বেগে প্রথম 15 সেকেন্ড পূর্ব দিকে, তার মানে পূর্ব দিকে গেছে প্রথম 15 সেকেন্ড, পূর্ব দিকে গেছে প্রথম 15 সেকেন্ড, পূর্ব দিকে যাওয়ার পর পরবর্তী 20 সেকেন্ড গেছে সোজা উত্তর দিকে, তার মানে পরবর্তী 20 সেকেন্ড গেছে কোথায়, পূর্ব দিকে যাওয়ার পর পরবর্তী 20 সেকেন্ড সোজা উত্তর দিকে গেছে, এটা লাইনটা একটু চিকন করি আমি, হ্যাঁ, পরবর্তী 20 সেকেন্ড গেছে সোজা উত্তর দিকে, তো ভালো কথা, খুব খুব মজা হইলো, খুব আচ্ছা, গাড়ি করে গেল। আচ্ছা, এটার মান কতটুকু হবে, এটার মান হবে না যে কত বেগে যাচ্ছে, 40 ms/1 ঠিক আছে, 40 ms/1 যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল পিটি, আমরা s ইকুয়াল পিটি জানি না, এখানে যেহেতু ত্বরণের কথা বলা নেই কোনো ত্বরণ, তার মানে আমরা ধরে নিতে পারি সমবেগে যাচ্ছে, তার সমবেগে গেলে 40 ইন্টু কত হবে, 40 ইন্টু 15 সেকেন্ড হবে না, প্রথম 15 সেকেন্ড ইয়াতে গেছে পূর্ব দিকে গেছে, তাহলে 40 ইন্টু 15 কত, আমি যদি ক্যালকুলেটরে বসাই, 40 ইন্টু 15 600, তাহলে 600 মিটার, ঠিক আছে, 600 মিটার তাহলে পূর্ব দিকে গেছে, তার উত্তর দিকে কত গেছে, উত্তর দিকেও সেম আমরা কাজ করতে পারি, s ইকুয়াল পিটি, ঠিক আছে, বি তো ঠিক সমবেগে গেছে মানে 40 বেগে গেছে, আর টি হচ্ছে কত, টি হচ্ছে যে 15 সেকেন্ড, সরি এর পরবর্তীতে 20 সেকেন্ড গেছে, তাহলে 20 সেকেন্ড সমান কত হয়, তাহলে হয়, আমি যদি ক্যালকুলেটর মারি 40 ইন্টু 20, তাহলে 800 মিটার, ঠিক আছে, 800 মিটার, 800 মিটার। আচ্ছা, আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে হচ্ছে গাড়িটির গড় বেগ নির্ণয় করো, হ্যাঁ, গড় বেগের একটা সূত্র আছে, গড় বেগের সূত্র হচ্ছে যে আমরা জানি গড় বেগ সমান, গড় বেগ সমান সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে, সরণ ডিভাইড বাই মোট সময়, সরণ ডিভাইড বাই মোট সময়। আচ্ছা, সরণ আর দূরত্ব সেম জিনিস না, আমি একটু আগে বলে আসি, যদি দূরত্ব বলতো, দূরত্ব ডিভাইড বাই মোট সময় হতো, তাহলে এই দুটো দূরত্ব যোগ করে দিতাম, ঠিক আছে, যোগ করব, ঠিক আছে। এখন দেখ ব্যাপারটা কেমন হবে, মানে এই দুইটা জিনিস যোগ করে ফেলতাম, যে এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করে ফেললে এটা আমাদের দূরত্ব হয়ে যেত, কারণ গাড়িটা আলটিমেটলি এত দূরত্ব অতিক্রম করছে, প্রথমে 600 মিটার তারপর 800 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু আমাদের গড় বেগের সূত্র কি, আমাদের গড় বেগের সূত্র হচ্ছে সরণ ডিভাইড বাই মোট সময়, সরণ তো সেম না ভাই, সরণ আর দূরত্ব সেম জিনিস, সরণ কি, সরণ হচ্ছে এটা, সরণ হচ্ছে যে ওরে প্যারা গেছি, সরণ হচ্ছে যে এটা, এটা হচ্ছে সরণ, একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি, সরণ মানে কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক না, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, যদি দূরত্ব বলতাম, দূরত্বের কথা বলা থাকলে আমরা বলতাম এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এরপর এতটুকু দূরত্ব অতিক্রম করছে, শেষ,
কিন্তু সরণ ভেক্টর, সরণ তো একটা ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি গণনা করতে বলছি, এখান থেকে একটু যাওয়া যে কথা, মানে এখান থেকে একটু থেকে একটু যাওয়া যে কথা, এখান থেকে সরাসরি একটু যাওয়া সেই কথা। আর এখান থেকে সরাসরি একটু গেলে কতটুকু দূরত্ব হবে, এটা হচ্ছে সরণ, এটাই সরণ। তার মানে আমাদেরকে সরণের মান লাগবে। একটু আগে আমরা কি পড়ে আসছি, দেখ এটা সমকোণী ত্রিভুজ না, তো সমকোণী ত্রিভুজ হলে আমরা যদি এখানে আমরা যদি নাম দিই, এটার নাম যদি ও দিই, ও থেকে তো প্রথমে এ গেছে, এটা বি গেছে, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি পিথাগোরাসের সূত্র দিয়ে ও বির মান বের করতে পারি না? আমরা বের করতে পারি না যে সরণ ইজ ইকুয়াল, আমরা বের করতে পারি না যে কোথায় গেল, হ্যাঁ, ও বি ইজ ইকুয়াল রুট ওভার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার, ও এর মান কত, ও এর মান পাইছি আমরা 600 স্কোয়ার, রুট ওভার 600 স্কোয়ার প্লাস কত, এ বি পাইছি 800 স্কোয়ার, 800 স্কোয়ার। তাহলে কত হয়, আমি যদি বসাই রুট ওভার, আমি যদি ক্যালকুলেটরে মেরে দিই 600 স্কোয়ার প্লাস 800 স্কোয়ার, ঠিক আছে। তাহলে মান আসে 1000, এটার মান আসে কত, এটার মান আসে 1000। হ্যাঁ, আর মোট সময় আমরা কি জানি, মোট সময়, আচ্ছা ওবি এটাকে লিখতে পারি সরণ, ঠিক আছে, ওবি মানে হচ্ছে সরণ, ঠিক আছে। মোট সময় কত, মোট সময় তো এটাই জি, মোট সময় তো তেমন কোনো ইয়া নাই, সময় তো স্কেলার রাশি, স্কেলার রাশির ক্ষেত্রে এত প্যাচ নাই, ডাইরেক্ট যোগ করে দিতে পারলে হচ্ছে যে কত, একবার গেছে 20 সেকেন্ড, একবার গেছে 15 সেকেন্ড, 15 প্লাস 20, তাহলে কত হয় 35, 35 সেকেন্ড, ঠিক আছে, 35 সেকেন্ড। তাহলে আমরা এখন মান পেয়ে গেছি, তাহলে সরণের মানটা বসাই দিই 1000, 1000 ডিভাইড 35 ms per 1, গড় বেগ যেহেতু বলছে এটা ms per 1 হবে। হ্যাঁ, তাহলে মানটা কত আসে, মানটা আসে যে 1000 কে যদি আমরা 35 দিয়ে ভাগ করি, তাহলে মানটা আসে ক্যালকুলেটর বসলে 28.57, ঠিক আছে। তাহলে 28 পয়েন্ট কত হবে, 57 হবে, 28.57 ms per 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি আমি, একদম ইজি অঙ্ক এগুলো ছিল, এগুলো ক্লাস 9 10 এর অঙ্ক। এগুলো আমরা প্রথমে সহজ অঙ্ক দিয়ে আস্তে আস্তে বেসিক থেকে, একদম বেসিক থেকে একদম গোড়া থেকে অঙ্কগুলো ধরতেছি, ঠিক আছে, একদম গোড়া থেকে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্কটা যদি আমি দেখি, পরবর্তী অঙ্ক আমি প্রশ্নটা রেডি করে রাখছি, দেখ দুটি কণা, মার্কার কই গেল, দুটি কণা যথাক্রমে 10 ms per 1 ও 22 ms per 1 বেগে 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলছে। মানে একটা একটা কণা যাচ্ছে 22 ms per 1 বেগে, আরেকটা কণা যাচ্ছে 10 ms per 1 বেগে। কোনো একটা সময় ওদের যাত্রাপথে ওরা একে অপরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। উৎপন্ন করার পর মানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুতে অতিক্রম করলো, মানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার অতিক্রম করলো, একে অপরকে অতিক্রম করলো। 3 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে, ঠিক আছে। তাহলে আমি যদি ব্যাপারটা একটু ফিল করি যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, ঘটনা ঘটছে কি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ধর একটা বস্তু, ধর আমরা ধর একটা কণা যাচ্ছিল এদিকে, এদিকে যাচ্ছিল, এত বড় করে আঁকার দরকার নেই, আরেকটা কণা যাচ্ছিল ধর এদিকে, এই পথে যাচ্ছিল। এই পথে যাওয়ার সময় দেখতো 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কিনা, আমি অনুমান করে 120 ডিগ্রি রাখছি আর কি, যেহেতু 90 ডিগ্রি সোজা হইতো, 90 ডিগ্রি মানে কি সোজা না, তো 90 ডিগ্রি থেকে বেশি মানে কি এই যে আরেকটু এদিকে হবে, 120 ডিগ্রি এদিকে হবে। তাহলে 120 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন করছে, তাহলে এই যে উৎপন্ন করছে, ধরলাম এটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এটা যদি অন্য কালি দিয়ে লিখি যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। ধর এটা যাচ্ছে কত বেগে, এটা যাচ্ছে 22, যদি একটু লিখে লিখি 22 ms per 1 বেগে এই কণাটা যাচ্ছে। আর ধরলাম এ, এই কোণাটার নাম হচ্ছে এ, এই কোণাটার নাম ধর বি, বি কোণাটা যাচ্ছে কত বেগে 10 ms per 1 বেগে, 10 ms per 1 বেগে। ব্যাপারটা আমি যদি আরো ফিল করাই, দেখ বি কণাটা যাত্রা শুরু করছিল এখান থেকে, এই কণাটা যাত্রা শুরু করছিল এখান থেকে, এখান থেকে ধর, তো এই কণাটা একসময় হাতটা এদিকে আসলো, বি কণাটা হাতটা এদিকে আসলো, এই যে দুইজন দুইজন যখন মিলিত হয়েছে, তখন দুইজন দুইজনকে অতিক্রম করার সময় এই যে ও 100 এভাবে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, তখন ওদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এটাই বুঝাইছে। তো বলছে 3 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে, 3 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে। আচ্ছা 3 সেকেন্ড পর এই বিন্দুটা কতটুকু আছে,
3 সেকেন্ড পর এ বিন্দুটা গেছে s ইকুয়াল vt 22 ইনটু 3, তাহলে কত হয় যদি ক্যালকুলেটরে মারি 22 ইনটু 3 66, ঠিক আছে 66 মিটার। আর ওই বিন্দুটা কতটুকু যাবে, ওই বিন্দুটা হচ্ছে যে 3 সেকেন্ড পর অবশ্যই s ইকুয়াল vt দিলে অবশ্যই কত হবে ইনটু কত 3 দিলে এটাও কত হবে 3 দিলে হবে এটা 30 মিটার। ও গেছে 30 মিটার, মানে ওদের যখন দেখা হয়ে গেছে, দেখা হয়েছিল কোন বিন্দুতে, দেখা হয়েছিল এই বিন্দুতে, এই বিন্দুতে দেখা হওয়ার পর এরপর 3 সেকেন্ড পর ও ও গেছে 66 মিটার, ও গেছে 30 মিটার, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল কর, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ যেহেতু না, আমরা এখানে উপাংশের জিনিসটা ইউজ করে হুদাই কঠিন করে লাভ নেই, ঠিক আছে। আমরা কি করব, আমরা একটা কনসেপ্ট, কয়েকটা কনসেপ্ট শিখে আসছি না, ওই কনসেপ্টটা ইউজ করব। কনসেপ্টটা কি এখন এখনই মনে পড়ে যাবে। আমরা এখান থেকে একটু একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি। এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না, এখন এখন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না। ধর ধর এটার মান, এই বাহুটার মান সি, সি হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা সবসময় এটা মিটারে নিয়ে যাচ্ছি কেন, দূরত্বটা মানে মিটারে, ব্যাক থেকে মিটারে কেন নিয়ে যাচ্ছি, কারণ ব্যাক থেকে মিটারে নিয়ে যাচ্ছি কারণ আমাদের প্রশ্ন চাচ্ছি দূরত্বটা। তো দূরত্ব চাইলে আমরা এগুলোকে ব্যাগে কেন রাখবো, ও আলটিমেটলি কত দূরত্ব অতিক্রম করছে এখানে নিয়ে আসবো না। তো আমাদেরকে বলছে 3 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত, তো আমরা এটা এটা জানতে পারছি ওদের দেখা হওয়ার পর 3 সেকেন্ড পর ও এখানে আসছে, 3 সেকেন্ড পর ও এখানে আসছে। তো এখন এদের মধ্যকার দূরত্ব মানে সি কতটুকু এটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা আমরা বলতে পারি না, একটু আগে পড়ে আসছি, একটু আগে, ঠিক আছে, এটা তোর আলফা ধরছে, ঠিক আছে, এটা আলফা। আমরা বলতে পারি না যে cos আলফা, নীল কালি দিয়ে না লিখে সাদা কালি দিয়ে লিখি, তাহলে ব্যাপারটা সুন্দর হবে, ঠিক আছে। আমরা বলতে পারি না যে cos আলফা ইজ ইকুয়াল আলফার বিপরীত কোণে, বিপরীতে যে বাহুটা থাকে, আলফার বিপরীতে মানে কোণের বিপরীতে যে বাহুটা থাকে, এই যে সি, সি আছে না, সিটা কি হয়ে যায় সি স্কয়ার হিসেবে মাইনাস হিসেবে বসে যায়, বাকি যে দুইটা বাহু আছে এ আর বি, ওই দুইটা বাহু যোগফল হয়ে যায়, ঠিক আছে। ধরলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর ওই দুইটা বাহু টু, টুর সাথে গুণ হয়ে যায়, টু এবি, টু এবি, বলতে পারি কিনা। তাহলে আমরা এটাও জানি cos আলফা সমান, এটাও দিয়ে দিছে কি cos আলফা, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, ইজ ইকুয়াল, আমরা এখন ইজিলি মানগুলো বসাই দিই। এর মান কত, এর মান হচ্ছে 66 মিটার, হ্যাঁ, কারণ আমাদের দূরত্ব চাইছে, তো সবগুলো দূরত্ব বসাবো না, 66 স্কয়ার প্লাস বি সমান কত 30 স্কয়ার। আর যেহেতু ত্বরণের কথা বলা নেই, তো আমরা ধরে নিই যে সমবেগে যাচ্ছে, তখন আমরা সমবেগে ধরে নিলে আমরা কি জানি এস ইকুয়াল বিটি, এটা আমরা ক্লাস 10 এ শিখে আসার কথা, ক্লাস 10 এ শিখে আসার কথা। সি এর মানটাই তো বের করতে বলছে, সি এর মানটা এখান থেকে যাক, হ্যাঁ, আর 2 ইনটু কত হবে 66 ইনটু বি সমান কত, বি সমান হচ্ছে যে কতটুকু লিখলাম 30, ঠিক আছে, সেগুলো গুণ হবে, গুণ। আচ্ছা, এটা যদি ক্যালকুলেটর ডাইরেক্ট বসাই দিই, ডাইরেক্ট বসাই দিলে আমাদের মানটা আসে কত, তাহলে এখানে যদি মানটা বসাই দিই তাহলে, তাহলে আমি একটু ক্যালকুলেটর মারি, ক্যালকুলেটর মারার পর আচ্ছা সি স্কয়ারের মান আসে, সি স্কয়ারের মান আসে কত, সি স্কয়ারের মান আসে যে √72.36, 72.36, তাহলে সি স্কয়ারের মান যদি এত আসে, তাহলে আমরা কত কি জানি, সি স্কয়ার সমান এত, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা সি স্কয়ার সমান 72/36, না সরি ভাই, আমি ক্যালকুলেটর ভুল দেখতেছি জানি চোখে, তাহলে সি স্কয়ার সমান অ্যাকচুয়ালি 72.36, না এখানে কোনো পয়েন্ট হবে না, ঠিক আছে, আমিও বলি মানটা একটু সন্দেহজনক আসছে। তাহলে এটা দেখ 7236, এখানে আমি পয়েন্ট দেখছিলাম হুট করে ক্যালকুলেটরে। তাহলে আমরা এখন যদি এটা ইয়া করে ফেলি, তাহলে কি হবে, সি সমান, সুতরাং সি সমান হবে 85 মিটার, ঠিক আছে, সুতরাং সি সমান হবে 85 মিটার। বুঝতে পারছি কিনা কে জানে, 7236, আমি আবার ক্যালকুলেটর মারি, আচ্ছা এখানে ভুলে আমি সি স্কয়ার লিখে রাখছি, সি সমান হচ্ছে এত, তাহলে সি সমান হচ্ছে √72.36 আসে, তাহলে আলটিমেটলি 85 মিটার আসে, ঠিক আছে। তোরা ক্যালকুলেটর মেরে দেখতে পারোস, আমার তো এখন এত সময় নেই, আমি দুমদাম মারতেছি এই অঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি, এটা কি, এটা সলিউশন ছিল, হ্যাঁ সলিউশন ছিল, ওকে। আচ্ছা এখন তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, আমাদের আরেকটা অঙ্ক কি দিছে, সলিউশন, এটা যদি সলিউশন করি আমরা তাহলে কেমন হয় দেখি। আচ্ছা প্রশ্নটা আগে পড়ে ফেলি, কেমন, প্রশ্নটা দিয়েছে কি, একজন ব্যক্তি 60 মিটার উত্তর, তারপর 40 মিটার পূর্বে এবং অবশেষে 60√2 মিটার দক্ষিণ পশ্চিমে যায়, আদি বিন্দু হতে সরণ কত, আদি বিন্দু হতে সরণ কত। আচ্ছা আবার যেহেতু উত্তর দক্ষিণের কথা বলা আছে, তাহলে আবারও
উত্তর দক্ষিণ এঁকে ফেলি সুন্দর করে। তাহলে আমরা যদি লাইন করি, এই যে উত্তর দক্ষিণ এঁকে ফেলে আমরা আগে, তারপর যে যা হিসাব করা হবে। আমাদেরকে কি বলছে, এটা ধর ওরা আদিবিন্দু, লোকটার আদিবিন্দু ধর এটা, এটা হচ্ছে তার আদিবিন্দু। এখান থেকে যাত্রা শুরু করছে, প্রথমে কি 60 মিটার উত্তরে গেছে, 60 মিটার উত্তরে গেছে। আমরা যদি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে। আচ্ছা 60 মিটার তাহলে কত গেছে, 60 মিটার উত্তরে গেছে। 60 মিটার উত্তরে যাওয়ার পর আবার 40 মিটার এখানে আসছে, ঠিক আছে, 40 মিটার পূর্বে আসছে। ভালো কথা। এখন কি বলছে, অবশেষে 60√2 মিটার দক্ষিণ পশ্চিমে যায়। দক্ষিণ পশ্চিমে যায় বলতে কিভাবে করতে হবে, তখন আমাদের নর্থ সাউথ এটা আবার রাখতে হবে, ঠিক আছে। এই রেখাগুলো আবার রাখতে হবে, কারণ আঁকলে কি সুবিধা আমি বলি, এটুকু যাওয়ার পর আবার নতুন করে হিসাব হবে না। এটুকু যাওয়ার পর এই যে এটুকু পৌঁছেছে, তো এটুকু পৌঁছার পর সে কোথায় গেছে, সে আবার নর্থ সাউথে গেছে, হ্যাঁ সরি দক্ষিণ পশ্চিমে গেছে। দক্ষিণ পশ্চিম কোনটা, দক্ষিণ পশ্চিম অবশ্যই আমরা যদি রেখাটা দেখি তাহলে আমাদের অবশ্যই দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম হচ্ছে যে এটা, এই যে এখান থেকে গেছে, যে দক্ষিণ পশ্চিমে আবার যাত্রা শুরু করছে এভাবে, ঠিক আছে। তো আমরা এভাবে ধরে নিই। তো এখন একটা জিনিস কথা হচ্ছে যে এখন একটু দূরত্বটা আমরা 60√2 ধরে নিই। এখন তুই বলতে পারো যে হ্যাঁ দাদা যে এতটুকু দূরত্ব গেছে এটা আমরা কেমনে বুঝছি, এতটুকু দূরত্ব যাই না, আমরা জাস্ট এমনি এঁকে দিচ্ছি জাস্ট লাইনটা, ঠিক আছে, আমরা যাই না। আমাদেরকে বলছে আদি দূরত্ব, আদি বিন্দু থেকে তার স্মরণ কর্তৃক, মানে এইখানে যে এটা স্মরণ কর্তৃক এটা বের করতে বলছে, ঠিক আছে। তা আমরা ধরে নিই যে 60√2, ঠিক আছে, এটা মান হচ্ছে 60√2, এটা আমি আনতে যা রাখছি এটা হচ্ছে 60√2, ওকে। 60√2 মিটার গেছে, তাই তো। দক্ষিণ পশ্চিম হয়েছে না, এই যে এটা দক্ষিণ এটা পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিমের সাথে। এখন একটা জিনিস খেয়াল কর, যদি কোনো কোণ বলা বলা না থাকে, যেহেতু দক্ষিণ পশ্চিমের সাথে কত কোণ করে গেছে এটা বলা নাই, তো বলা নেই, তার মানে তো পশ্চিম আর দক্ষিণ এটা 90 ডিগ্রি না, এই যে পশ্চিম দক্ষিণ এটা 90 ডিগ্রি না, তার মানে আমরা ধরলাম যে একদম মাঝ বরাবর গেছে, পশ্চিম আর দক্ষিণে মাঝ বরাবর গেছে, তার মানে কি 90 কে 2 ভাগ করলে 45 হয়, হ্যাঁ। তার মানে আমরা বলতেই পারি যে এই কোণটার মান, এই কোণটার মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি বলতে পারি। তাহলে এখন আমরা বলি যে আচ্ছা সামেশন অফ এক্স, এই অঙ্কটা করতে হবে সামেশন অফ এক্স আর ওয়াই দিয়ে, ঠিক আছে। এগুলা ক্লাস 9-10 পড়ে আসার কথা। সামেশন অফ এক্স মানে এক্স অক্ষের দিকে মোট কত গেছে আর ওয়াই অক্ষের দিকে মোট কত গেছে, ঠিক আছে, এভাবে বের করতে হবে। তাহলে সামেশন অফ এক্স, সামেশন যদি এক্স বের করি, প্রথমে সামেশন অফ এক্স এর দিকে গেছে, প্রথমটা গেছে 60 মিটার উত্তরে, এটা তো ওয়াই অক্ষের দিকে, তার মানে এক্স অক্ষের দিকে কিছু নাই। এর পরবর্তী 40 মিটার এক্স অক্ষের দিকে গেছে, 40 মিটার, তার মানে কি একটা পাইছি সামেশন অফ এক্স প্লাস যখন নিচে নামছে, এই যে দক্ষিণ পশ্চিমে নামছে, এই নামার সময় এটা কোনাভাবে নামছে না, মানে কোনাভাবে নামছে মানে কি অনেকটা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ দুই দিকে কাজ করতেছে, এক্স অক্ষের বিপরীত দিকে কাজ করতেছে, মানে এক্স অক্ষের পশ্চিম দিকে কাজ করতেছে, পশ্চিম দিকে মানে এদিকে কাজ করতেছে না, এদিকে আসতেছে, এক্স অক্ষের পিছনের দিকে কাজ করতেছে। এক্স অক্ষের পিছনের দিকে কাজ করা মানে কি মাইনাস, কারণ ও বিন্দুর এই পাশে গেলে ডান পাশে যতগুলো আছে এগুলো প্লাস, এই পাশে গেলে মাইনাস গ্রাফের, ঠিক আছে। আর ওয়াই অক্ষের দিকে দেখ, ওয়াই অক্ষের উপর দিকে উঠতে থাকলে প্লাস হয়, নিচের দিকে উঠতে থাকলে কি হয়, নিচের দিকে নামতে থাকলে মাইনাস হয়, নিচের দিকে নামতে থাকলে মাইনাস হয়। তাহলে এখন এটা তো এদিক বরাবর গেছে, এখন এদিক বরাবর এটা অ্যাকচুয়ালি এক্স এর দিকে কতটুকু পিছনে গেছে এটা কেমনে বুঝবো, হ্যাঁ। তার মানে এই ভেক্টরটা এক্স অক্ষের দিকে কতটুকু কাজ করছে, এটা বের করলে হচ্ছে উপাংশ বের করলে হচ্ছে এক্স অক্ষের দিকে কতটুকু প্রভাব খাচ্ছে, এই ভেক্টরের কতটুকু প্রভাব আছে এক্স অক্ষের দিকে, হ্যাঁ। তার মানে উপাংশের জিনিসটা বুঝাতে পারছি আশা করি। তার মানে 60√2 কত হবে, 60√2 cos 45 হবে, তাই না? আচ্ছা তাহলে মানুষটা এখন কি হচ্ছে, তারা কলমটা গেল বই, আচ্ছা মানুষটা এখন উল্টা দিক থেকে আসতেছে, তাই না? উল্টা দিক থেকে, এখন উল্টা দিক থেকে যখন আসতেছে তার মানে ও এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করছে, আবার ওয়াই অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করছে, কারণ কেন, কারণ এটা কোনাকুনি ভাবে আসতেছে, কিছুটা এক্স অক্ষের দিকে কিছুটা ওয়াই অক্ষের দিকে। এখন ধর লাইনটা বেশি চিকন হয়ে গেছে, উল্টা দিক থেকে আস্তে আস্তে মানে কি দক্ষিণ পশ্চিমে পৌঁছে যাবে না, এই যে দক্ষিণ পশ্চিমে যাই বলে দিছে, দক্ষিণ পশ্চিমে যাই, তার মানে দক্ষিণ পশ্চিমে গেছে গা। তো দক্ষিণ পশ্চিমে যাওয়ার পর আমরা লাইনটা একটু বেশি চিকন হয়ে গেছে, এটা এখন কি করা যায়, ঠিক আছে, এটা কি এডিট করা যাবে, আমি যদি দেখি, আচ্ছা আমরা এই জিনিসটা আবার করব, যদি একটু এডিট করি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা
দক্ষিণ পশ্চিমে যাই এটা বলে দিছে যে আলটিমেটলি ওর অবস্থানটা দক্ষিণ পশ্চিমে যাবে গা। ঠিক আছে, তাহলে এখন যদি দক্ষিণ পশ্চিমের দিকে যায় ও, তাহলে ওর অবস্থানটা এমন হবে না? এমন হবে, ঠিক আছে, কথার কথা এমন হবে। আর এমন হওয়ার পর যেহেতু আমাদেরকে বলে নেয় যে দক্ষিণ পশ্চিমে কত ডিগ্রি কোণে যায়, আমরা ধরে নিব কি ঠিক বরাবর মাঝ বরাবর, মানে দক্ষিণ পশ্চিমের মাঝ বরাবর গেলে তাহলে কোণটা কত হয়, 45 ডিগ্রি, একটু দুইটা কোণ 45 ডিগ্রি হবে। ঠিক আছে, 45 45 90, কারণ দক্ষিণ পশ্চিমে হচ্ছে 90 ডিগ্রি, এটা একটু আগে বুঝিয়ে দিয়ে আসছে। তাহলে অর্ধেক হবে 45, যদি এটা 45-এর মতো দেখতে লাগতেছে, চিত্রটা একটু বিশ্রী হয়েছে, যাই হোক, এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, তার মানে এটাও 45 ডিগ্রি কোণ হবে, একান্তর কোণ হিসেবে 45 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ হলে আমরা এখন সামেশন অফ এক্স দিই। ঠিক আছে, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল, প্রথমে 40 মিটার ছিল, 40 মিটার গেছে এক্স অক্ষের দিকে। হ্যাঁ, এবার 60√2 যে এখানে গেছে, এদিকে গেছে, যেহেতু পিছন দিকে গেছে, তার মানে কি মাইনাস হবে, মাইনাস সাইনটা আগে বসে যায়। কিন্তু এটা কি বরাবর এক্স অক্ষের দিকে গেছে না, এক্স অক্ষের দিকে কতটুকু কাজ করতেছে এটা দেখি, মানে এই ভেক্টরটার এক্স অক্ষের দিকে কতটুকু কাজ করছে। 60√2 তার মান, 60√2 হচ্ছে যে ভেক্টরের মান, মিটার গেছে 60√2 মিটার গেছে সরণ, সাথে cos 45, cos 45 কেন, মানে এটার মানও 45, তার মানে এই ভেক্টরটা এক্স অক্ষের দিকে কতটুকু অংশ কাজ করতেছে এটা বের হয়ে যাচ্ছে, সামেশন অফ এক্স। ঠিক আছে, তাহলে সামেশন অফ ওয়াই কেমনে বের করবো, ঠিক সেম ভাবে সামেশন অফ ওয়াই বের করতে গেলে প্রথমে কি দেওয়া লাগবে, প্রথম হচ্ছে যে প্রথমে গেছে 60 মিটার, ওয়াই দিকে গেছে 60 মিটার। হ্যাঁ, এই যে দেখ, বিশ্বাস না হলে দেখ, প্রথমে 60 মিটার গেছে, এরপর কি হয়েছে, এরপর 60√2 এদিকে কাজ করছে, তাই না? তাহলে ওয়াই দিকে আমরা কি জানি, ঠিক সেম কাজ হবে, মাইনাস 60√2 সাইন 45, সাইন 45, তাই না? কিন্তু তার মানে সামেশন অফ ওয়াই কত হবে, সামেশন অফ ওয়াই হবে 0, আলটিমেটলি সামেশন অফ ওয়াই হবে কত, 0। কেন 0 হবে, কারণ সাইন 45 মানে কি 1/√2, 60 মাইনাস 60 ইন্টু 1/√2 ইজ ইকুয়াল √2 গেছে গা, তাহলে কত হয়, তাহলে হচ্ছে যে 60 মাইনাস 60 ইজ ইকুয়াল 0, তার মানে সামেশন অফ ওয়াই 0। হুম, তার মানে লোকটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত, লোকটা অ্যাকচুয়ালি এই জায়গায় অবস্থিত, আমি যদি কালার পেন দিয়ে দেখি, এই জায়গায় অবস্থিত, এই বিন্দুটাতে অবস্থিত। এখন এই বিন্দুটা আমাদেরকে বলছে, এই বিন্দুটা সরণ কতটুক, মূল বিন্দু থেকে আদি বিন্দু থেকে সরণ কতটুক সেটাই বের করতে বলছে। ঠিক আছে, যেহেতু তাহলে সামেশন অফ এক্স কত হয়, তাহলে এটা তো আমরা জানছি যে 40 থাকবে, আর এটাকে কত √2 কাটাকাটি যাবে, 60, তাহলে -20। হ্যাঁ, মিলছে কিনা দেখতো, এই পাশে মাইনাস, এই পাশে এক্স এর মাইনাস মান আসার কথা না, এই যে -20, তার মানে আদি বিন্দু থেকে -20 মিটার সরণে আছে। তাহলে ঠিক আছে, তাহলে এটাই আনসার। আনসার কি, আনসার হইতেছে যে, আনসার হইতেছে যে মূল বিন্দু থেকে সে পশ্চিম দিকে 20 মিটার সরণ হয়েছে। ঠিক আছে, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে বলতে কি বুঝছে, মাইনাস দিকে। ঠিক আছে, পশ্চিম দিকে 20 মিটার সরণ হয়েছে, 20 মিটার সরণ হয়েছে ওভারঅল। ঠিক আছে, এটাই আমাদেরকে বের করতে বলছে আদি বিন্দু থেকে, আদি বিন্দু থেকে সরণ কত, আদি বিন্দু তো ছিল। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি ইজিলি, একদম ইজি অঙ্ক এটা। সাইন 45 কেমন হয়েছে, সাইন 45 হয়েছে, তার মানে এই ভেক্টরটার লম্ব দিকে কি পরিমাণ উপাংশ কাজ করতে সেটা বের করছে। লম্ব দিকে উপাংশটা বের করে আমরা দেখলাম যে লম্ব দিকে কোনো উপাংশই কাজ করে না এই ভেক্টরটা, তার মানে লম্ব দিকেও যায়নি। ঠিক আছে, কারণ সামেশন অফ ওয়াই ওভারঅল 0 চলে আসছে। ঠিক আছে, প্রথমে 60 মিটার গেছে, আবার 60 মিটারে ফিরে আসছে, তো এটা 0 হয়ে গেছে। তো এক্স এর দিকে কি হয়েছে, এক্স এর দিকে হচ্ছে -20 মিটার আদি সরণ করছে, আদি সরণ বলতেছে আদি বিন্দু থেকে তার -20 মিটার সরণ করছে। অঙ্কটা এইভাবে করতে হয়। ঠিক আছে, তো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমাদের বইতে নাই, এগুলো অ্যাডমিশন আসে, এগুলো ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, সেজন্য এগুলো একটু করে ফেলতেছি, এই অঙ্কগুলো সিস্টেমগুলো একটু মুখস্থ করতে হবে, যে সামেশন দিয়ে করতে হয়, এদিকে করতে হয়। তাহলে আজকে আমি আমাদের আজকের দিনের শেষ অঙ্কে যাই। প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে একটি বস্তু কণা উত্তর বরাবর 5 মিটার, তারপর পূর্ব বরাবর 12 মিটার, অবশেষে উলম্ব বরাবর 13 মিটার গেল, তার দূরত্ব ও সরণের মান নির্ণয় করো। এটা একটা 3D ম্যাথ, 3D ম্যাথ, এই যে বুয়েটের অঙ্ক এগুলা। ঠিক আছে, মানে অ্যাডমিশনে আসবে। তা আমরা আগে কি করবো, আমরা আগে উত্তর দক্ষিণটা নির্ণয় করে ফেলি, কেমন উত্তর দক্ষিণটা কেমনে নির্ণয় করবো, ধর এটাকে আমরা সাউথ ধরলাম, সরি সাদা কালি দিয়ে লিখলে তো ফুটবে না, এটাকে আমরা সবুজ কালি দিয়ে দেখি। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে তাহলে ওয়েস্ট। তাহলে আমাদেরকে কি বলছে,
একটি বস্তু এখানে উত্তর বরাবর 5 মিটার গেছে, ধর উত্তর বরাবর 5 মিটার, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে 5 মিটার, 5 মানে এখানে 5 মিটার গেল। তার পূর্ব বরাবর 12 মিটার গেল, তো ধর পূর্ব বরাবর 12 মিটার গেল, এই যে 12 মিটার ধর এদিকে, কথার কথা 12 মিটার যাওয়ার পর আবার উলম্ব বরাবর মানে সোজা, মানে এদিকে উলম্ব মানে সোজা, ঠিক আছে। তাহলে উলম্ব মানে সোজা, ও সোজা থেকে উলম্ব বরাবর কতটুকু গেছে বলছে 13 মিটার। তাহলে আমরা যদি উলম্ব বরাবর পয়েন্টটা এটা দিয়ে দেখি, তাহলে ধর উলম্ব বরাবর এখানে গেছে, কালারটা ফুটে নেই, তাহলে আমরা রেড কালার দিই, ধর উলম্ব বরাবর এখানে গেছে, ঠিক আছে। তাহলে ওভারঅল তার দূরত্বটা কি হলো, তাহলে সে মূল বিন্দু থেকে প্রথমে, এই যে মূল বিন্দু থেকে প্রথমে এখানে গেছে, নর্থে গেছে 5 মিটার, তারপর ইস্টে গেছে 12 মিটার, 12 মিটার থেকে আবার উলম্ব বরাবর গেছে 13 মিটার, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন কয়টা ত্রিভুজ হয় একটু দেখি, ত্রিভুজ মানে বিন্দুগুলো এক করে দিই, ঠিক আছে। বিন্দুগুলো এক করে দিলে কোন কালার দিয়ে করলে ফুটবে, আচ্ছা নীল কালার দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা লাইন আঁকি একটা, এই যে বিন্দুগুলো এক করে দিচ্ছি আমরা এখন, ওকে এক করে দিলাম। আবার এটার থেকে এটা দূরত্ব এখানে একটা ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ হচ্ছে, তাহলে আলটিমেট দূরত্ব তো তার এটাই হয়েছে, তাই না। এই যে প্রথমে, এখন এখন যদি আমি মার্কার দিয়ে দেখাই, প্রথমে এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, তাহলে এখান থেকে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, আবার এখান থেকে একটুটুকু একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে আমরা ত্রিভুজগুলোর নাম দিয়ে দিই, ত্রিভুজগুলোর নাম দিয়ে দিই, ঠিক আছে। ত্রিভুজগুলোর নাম যদি দিই, তাহলে এই পয়েন্টটাকে আমরা, হয়ে গেল, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমরা এ দিলাম, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা ও, এটা তো অবশ্যই ও হবে, এই পয়েন্টটাকে ও দিলাম। তারপর হচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা বি দিলাম, হুম, আর এই পয়েন্টটাকে আমরা সি দিলাম। তাহলে দেখ সমকোণী ত্রিভুজ কয়টা হচ্ছে, সমকোণী ত্রিভুজ আমরা যদি এখন পিথাগোরাসের সূত্র থেকে বসাই, পিথাগোরাসের সূত্র বসাই, সলিউশন, আমাদেরকে বলছে সরণ কত, দূরত্ব কত, দূরত্ব বের করা তো কোনো ব্যাপার নেই, দূরত্ব হচ্ছে এই তিনটা যোগ করে দিবি, ঠিক আছে। তাহলে দূরত্বটা প্রথমে বের করে ফেলি। দূরত্ব হচ্ছে কি, দূরত্ব যেহেতু স্কেলার রাশি, স্কেলার রাশি মানে কি, এখানে কোনো প্যাচ নাই। প্রথমে 5 মিটার গেছে, তারপর কত মিটার গেছে, 12 মিটার গেছে, তারপর 13 মিটার গেছে, এটাই তার দূরত্ব, ঠিক আছে। এগুলো তার বুঝে আসি আমি, 5 12 কত 17, 17 আর 13 কত 30 মিটার, তাহলে দূরত্ব হবে 30 মিটার, ঠিক আছে। সরণ হচ্ছে কত, সরণ হচ্ছে দেখ বস্তুটা প্রথমে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তো এখানে এভাবে এভাবে না গিয়ে একবার ডাইরেক্ট এখানে চলে যেতে পারতো না, ডাইরেক্ট এখানে চলে যেতে পারতো না, তাহলে এই ডাইরেক্ট যে এবার চলে যেতে পারতো, এটা হচ্ছে সরণ, এটা আমরা পড়ে আসছি, ঠিক আছে। তাহলে আমাদেরকে আলটিমেটলি ওসি বের করতে হবে, আমাদের কি কি বের করতে হবে, ওসি বের করতে হবে। ওসি কিভাবে বের করবো, প্রথমে প্রথমে আমরা এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ঠিক আছে। ও বি, ও এ বি, এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ও এ বি এই ত্রিভুজটার কথা চিন্তা করলে এখানে এটা এটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সমকোণ, এই জায়গাটা সমকোণ সৃষ্টি হচ্ছে, তাহলে অতিভুজ হচ্ছে ওবি, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি কোন ত্রিভুজ চিন্তা করতেছি আমরা, ও, এই যে ও এ বি, এই ত্রিভুজটার কথা চিন্তা করতেছি। এই ত্রিভুজটার কথা চিন্তা করলে আমাদের কি হবে, আমাদের অতিভুজ সমান আমরা কি জানি, ও বি সমান রুট ওভার কত, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার বলতেছি, এ বি স্কোয়ার, ঠিক আছে, এ বি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার হলে এখন কি হবে, তাহলে এখন হবে যে, তাহলে আমরা বলতে পারি যে, এখান থেকে আমরা বলতে পারি ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস রুটে উঠে যাবে আর কি, এ বি স্কোয়ার, রুটটা কেন উঠেছে একটু পরে বোঝাচ্ছি। এখন আরেকটা সমকোণী ত্রিভুজ চিন্তা কর, আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ও সি বি, ও বি সি, এই যে ও, ও বি সি, ও বি সি, একটু আগে একটু আগে যে ত্রিভুজটার কথা বলছি এটা হচ্ছে ও এ বি, এখানে ও, ও এ বি, ঠিক আছে। এখন চিন্তা করতেছে ও বি সি, একটু বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে ও বি সির ক্ষেত্রে আমরা কি জানি, এখন আমরা জানি আবার ও সি স্কোয়ার সমান, আমাদেরকে তো ও সি বের করতে হবে যেহেতু সরণ বের করতে বলছে, ঠিক আছে। ও সি স্কোয়ার সমান কত হবে, রুট ওভার, কত, ও বি স্কোয়ার
প্লাস বিসি স্কোয়ার। এখন ওবি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি, দেখ কিনা দেখতো, ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ারের মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এখন মানটা বসাই দিলে এখন আমরা জাস্ট ওদের মানগুলো বসাই দিব। ওদের মানগুলো বসাই দিলে কত, ও স্কোয়ার, ও এ মানে কত দেখতো, ও এ মানে ও থেকে এতে গেছে, মানে উত্তর দিকে যেটা গেছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 5 মিটার। এটা প্রশ্ন দেওয়া আছে 5 মিটার। এবি মানে কি, এরপর পূর্ব দিকে যেটা গেছে, দেখতে মিলছে কিনা, এই যে এ থেকে বি পূর্ব দিকে যেটা গেছে, তাহলে এ থেকে বি কতটুকু গেছে 12 স্কোয়ার, তারপর উলম্ব বরাবর কতটুকু গেছে 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার মান কতটুকু আসে, এটার মান হচ্ছে যে আলটিমেটলি আমি যদি ক্যালকুলেটরে বসাই, রুট ওভার কত 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, তাহলে 13√2 আসে বা 18.38 মিটার, 18.38 মিটার। তাহলে আমাদের তো বড় ওসি বের করতে বসে, ওসি চলে আসছে, ওসি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আবারও স্কোয়ার দিয়ে দিচ্ছি, কারণ স্কোয়ারটা উঠে গেলে তো রুট হচ্ছে। ঠিক আছে, মানে স্কোয়ারটা যখন এই পাশে গেছে এটাই তো রুট হয়েছে। তাহলে অঙ্কটা আশা করে বুঝাতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।